একটু ট্রাই করো, দেখো শুনতে পাও কিনা। হ্যাঁ, আচ্ছা। সো আমি লেকচার স্লাইড ম্যাটেরিয়ালস আপলোড করেছিলাম, আশা করি পেয়েছো সবাই। সো পড়াশোনা শুরু করতে হবে। আমরা প্রিভিয়াস ক্লাসে লেক্সিক্যাল অ্যানালাইসিস দেখছিলাম, ঠিক আছে। সো আমি তোমাদের বলেছিলাম ফার্স্টে আমি তোমাদের চ্যাপ্টার 3 বলে দিয়েছিলাম, রেফারেন্সে দেয়া আছে। তো সবার আগে বইটা দেখবে, দেন তার পাশাপাশি স্লাইডটা দেখবে। তারপরে আমি যদি কোনো গুড সাইটেড বা কোনো গুড টিউটোরিয়ালের লিংক দেই, সেই সাইটগুলো ভিজিট করবে। সবার ফার্স্টে বুকটা দেখে বুকটা থরলি পড়বে। আমি যে টেক্সট বইটা বলেছি সেই টেক্সট বইটাকে কিন্তু অনেক ডিটেইলস আছে, ঠিক আছে। সো টেক্সট বইটা আগে থরলি দেখবে, তার পাশাপাশি স্লাইডটা রাখবে। স্লাইড হচ্ছে টেক্সট বুক থেকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, আর এছাড়া এক্সট্রা কিছু রিসোর্স, এক্সট্রা কিছু লিংক যেগুলো আমি দিব, সেই লিংকগুলো তারপরে ভিজিট করবে। ওকে, ঠিক আছে। সো আমরা লেক্সিক্যাল অ্যানালাইসিস পড়ছিলাম। লেক্সিক্যাল অ্যানালাইসিসে আমরা টোকেন রিকগনিশন কিভাবে করে তার একটা বেসিক ধারণা পেয়েছিলাম। হ্যাঁ, সো লেক্সিক্যাল অ্যানালাইসিস অ্যাকচুয়ালি টোকেনগুলোকে আইডেন্টিফাই করে। ওকে, সো টোকেন আইডেন্টিফিকেশনের জন্য প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম আমাদের সবার ফার্স্টে টোকেনকে ডিফাইন করতে হবে অ্যাকর্ডিং টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না। এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রুলস রেগুলেশন এক এক রকম। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আমাকে কম্পাইলারকে অ্যাট ফার্স্টে ডিফাইন করতে হবে, যেহেতু টোকেন অনেক রকমের হতে পারে। আমরা দেখেছিলাম টোকেনের মধ্যে অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে। এটা আইডেন্টিফায়ার হতে পারে, কিওয়ার্ড হতে পারে, নাম্বার হতে পারে, লিটারালস হতে পারে, মনে আছে হয়তো তোমাদের। সো এই এক একটা টোকেনের এক এক রকম প্যাটার্নগুলোকে ডিফাইন করব আমরা কিভাবে বলতো। আমরা টোকেনের প্যাটার্নকে কি দিয়ে ডিফাইন করব? হ্যাঁ, কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে আমরা গ্রামার ডিফাইন করব। হ্যাঁ, কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে আমরা টোকেনের প্যাটার্ন বলতে পারবো না। কনটেক্সট ফ্রি গ্রামার আমাদের লাগবে পার্সিং এ। কনটেক্সট ফ্রি গ্রামার, হ্যাঁ, সিএফজি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গ্রামার বলবে। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি সিএফজি লাগবে না, আমাদের যেটা লাগবে টোকেনের প্যাটার্ন। সিম্পল টোকেনের প্যাটার্ন বলার জন্য আমার রেগুলার এক্সপ্রেশন লাগবে। হ্যাঁ, খুব সিম্পল। সিএফজি আরেকটু পরে লাগবে, যেটা আমাকে পুরোপুরি গ্রামারটা বলবে। হ্যাঁ, যেমন আমি একটা লাইন লিখলাম যে ইফ এর পরে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট থাকবে, তারপরে কার্লি ব্রেসের ভিতরে স্টেটমেন্ট থাকবে। সো দিস ইজ আ গ্রামার। আমি একটা পাশাপাশি দুইটা পিকচার দিয়েছিলাম, তোমাদের হয়তো খেয়াল আছে, আমি একটু সেখানে যাই। সো দিস ইজ সিএফজি। আমি একটা ব্লু কালারে একটা বক্স দেখিয়েছিলাম। সো এটা সিএফজি, এটা এখন আমাদের এখনই লাগবে না, এটা আমাদের পরের স্টেপে লাগবে। এটা কার লাগবে? পার্সারের লাগবে। সো আমরা এখনো পার্সিং এ যাইনি, আমরা একদম ফার্স্ট ফেজে আছি। ফার্স্ট ফেজ হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইজিং এর ফেজ। হ্যাঁ, লেক্সিক্যাল অ্যানালাইজার জাস্ট খালি টোকেনের প্যাটার্ন বলবে। সো টোকেনের প্যাটার্ন বলার জন্য কিভাবে বলবো? আমার সিএফজি লাগবে না, কনটেক্সট ফ্রি গ্রামার এটা কিন্তু লেক্সিক্যাল অ্যানালাইসিসের জন্য লাগবে না। এটা কেন দিয়েছি? এটা ফর দিয়েছি, এটা হচ্ছে পার্সারের লাগবে, পার্সিং করার জন্য গ্রামার ডিফাইন করব। সো গ্রামার ডিফাইন করতে গেলে অ্যাকচুয়ালি গ্রামারে কি থাকে? গ্রামার কিন্তু টোকেন গুলো নিয়েই গ্রামার, তাই না। এই যে ইফ কিন্তু একটা টোকেন, এক্সপি আর একটা ভ্যারিয়েবল দেখানো হচ্ছে, দিস ইজ অ্যাকচুয়ালি এক্সপ্রেশন। সো এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি কি? এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি টোকেনের সমন্বয়ে এক্সপ্রেশনটা হয়, তাই না। দেন একটা টোকেন। ওকে, সো গ্রামারকে ফর্ম করতে হলে আগে আমাকে টোকেনকে আইডেন্টিফাই করতে হবে, তাই না। ইফ কি? এক্সপ্রেশনের ভিতর কে থাকবে? দেন মানে কি? হ্যাঁ, সো এই গ্রামারে এখনো আমরা আসিনি। হ্যাঁ, গ্রামারে আসবো আরো পরে। গ্রামার হচ্ছে পুরো স্টেটমেন্টের পুরো সিনট্যাক্সটা চেক করবে, সেখানে আমরা এখনো আসিনি। আগে আমরা লিখবো যখন আমি একটা স্টেটমেন্ট আর একটা এক্সপ্রেশন লিখলাম। হ্যাঁ, এক্সপ্রেশন কি? অ্যাকচুয়ালি টার্মের সমন্বয়ে এবং কিছু অপারেটরও থাকে। টার্ম কি? টার্ম হচ্ছে খুব সিম্পল ফর্মে টার্ম হতে পারে আইডেন্টিফায়ার অথবা নাম্বার। সো আইডেন্টিফায়ার একটা টোকেন, নাম্বার একটা টোকেন। সো টোকেনকে কিভাবে ডিফাইন করব? হ্যাঁ, টোকেনকে ডিফাইন করার জন্য we need regular expression. রেগুলার এক্সপ্রেশন আমাকে বলে দিবে টোকেন কি। ফর এক্সাম্পল আইডেন্টিফায়ার,
আমি যেমন যদি বলি আমি সি লাইক আইডেন্টিফায়ার, তাহলে সেখানে আন্ডারস্কোরও থাকে। মনে করো আমি এরকম একটা আইডেন্টিফায়ার বলতে চাচ্ছি, কোনো ল্যাঙ্গুয়েজ ভেদে না, সিম্পল বলছি যে এরকম একটা আইডেন্টিফায়ার থাকবে যেখানে শুরুতে লেটার থাকবে। লেটার মানে কি? সিম্পল আপার কেস ও লোয়ার কেস। হ্যাঁ, লেটারকে এখানে ডিফাইন করা হয়নি, ধরে নেওয়া হয়েছে এটা তুমি জানো। সো লেটার থাকবে শুরুতে, তারপরে কি থাকবে? লেটার অর ডিজিট স্টার একটা সিম্বল দেওয়া হয়েছে। সো কিছু কিছু এখানে নোটেশন ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছ ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমি লিখেছি লেটার অর, একটা অর সাইন দেওয়া হয়েছে, অর ডিজিট। এটার মানে কি? আমার একটা ভ্যালিড আইডেন্টিফায়ার ইজ আ টোকেন, বাট সেই আইডেন্টিফায়ারটা ভ্যালিড হবে যদি এটার শুরুতে লেটার থাকে। তার মানে শুরুতে লেটার থাকতে হবে, তারপরে ব্র্যাকেটের ভেতরে কি দিয়েছি? লেটার অর ডিজিট থাকতেও পারে, এক বা একাধিক নাও থাকতে পারে। স্টার সাইনটা কি মিন করে? জিরো অর মোর টাইমস। মানে শুধু যদি আমি একটা ভেরিয়েবল লিখি ইন্টিজার এ, হ্যাঁ, এ কি একটা ভ্যালিড আইডেন্টিফায়ার না? সো ইট ইজ কিন্তু ওকে, বিকজ এটা শুধু লেটার। বা আমি যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্টিজার 1, এটা কি অ্যালাউ করবে? ইন্টিজার 1 কোনো ভেরিয়েবল হবে না। সো দেখো অ্যাকর্ডিং টু রেগুলার এক্সপ্রেশন এটা কিন্তু শুরুতে ইনভ্যালিড, কারণ আমাকে বলেছে আমার আইডেন্টিফায়ারটা শুরু হবে লেটার দিয়ে, ডিজিট সেখানে থাকতে পারবে লেটারের পরে, আফটার লেটার। সো এই যে তাহলে কি আইডেন্টিফায়ারের রুলস গুলো বলছি কিভাবে? রেগুলার এক্সপ্রেশন দিয়ে। যে আমি আইডেন্টিফায়ারকে ডিফাইন করলাম, কিভাবে ডিফাইন করলাম? এই নোটেশনটা কি? রেগুলার এক্সপ্রেশন। তোমরা সবাই অটোমেটা পড়েছো। সো রেগুলার এক্সপ্রেশন। ম্যাম, ইয়েস বলো। ম্যাম এখানে লেটার ডিজিট ছাড়া স্পেশাল ক্যারেক্টারও তো আসতে পারে, যেমন এর পরে আন্ডারস্কোর দিয়ে তারপরে আমরা কিছু একটা লিখতে পারি। ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ, এখানে খুব সিম্পল ভাবে দেখানো হয়েছে। এখানে কিন্তু বলা হয়নি যে এটা সি ল্যাঙ্গুয়েজের আইডেন্টিফায়ারের রুলস বা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের আইডেন্টিফায়ারের রুলস। এটা হচ্ছে সিম্পলি বলা হচ্ছে যদি আমি একটা এরকম আইডেন্টিফায়ার ডিফাইন করি তাতে যদি এরকম রুলস থাকে। বাট হ্যাঁ, তুমি যে রুলস গুলো বলছো সেটা হয়তো সি সি প্লাস প্লাস জাভাতে এই রুলস গুলো আছে। এখানে খুব ছোট্ট দুইটা রুলস অ্যাকচুয়ালি দেখানো হয়েছে। বাট তোমাকে যদি পরীক্ষায় বলা হয় যে অ্যাকর্ডিং টু সি সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তুমি আইডেন্টিফায়ারের রেগুলার এক্সপ্রেশন লিখো, তখন কিন্তু তোমার এই যে স্পেশাল ক্যারেক্টারকে এখানে আনতে হবে, আন্ডারস্কোরকে এখানে আনতে হবে, তখন সবগুলো রুলস অনুযায়ী কিন্তু এই রেগুলার এক্সপ্রেশনটা চেঞ্জ হবে। ওকে, সো এটা কিন্তু কোনো স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আইডেন্টিফাই করা হয়নি, সিম্পলি বলা হয়েছে যে যদি আইডেন্টিফায়ারটা এরকম রুলস থাকে তাহলে তার রেগুলার এক্সপ্রেশন এরকম হবে। বাট তোমাকে যদি বলে দেয় স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ বলে দিল, যেমন তোমার সবাই সি সি প্লাস প্লাস জানো, জাভাও জানো। সো জাভা সি সি প্লাস প্লাসে ভেরিয়েবলের আইডেন্টিফিকেশনের জন্য আমরা কি জানি? স্পেশাল ক্যারেক্টার মাঝখানে আসতে পারে, আন্ডারস্কোর থাকতে পারে, হ্যাঁ, বা ডিজিট শুরুতে আসবে না। সো তখন এখানে কি হবে? রেগুলার এক্সপ্রেশনটা মডিফাই হবে। এখানে খুব ছোট্ট করে দেখানো হচ্ছে, খুব সিম্পল ফরম্যাটে। আমরা যখন ল্যাবে করব, আমরা সি সি প্লাস প্লাসের জন্য আমরা কি করব? এই আইডেন্টিফায়ারকে মডিফাই করব, একদম যত রুলস আছে সবগুলো রুলস অনুযায়ী আমরা রেগুলার এক্সপ্রেশন লিখব। ঠিক আছে, এখানে হচ্ছে জাস্ট ফর সিম্পলি তোমাকে পরিচিত করা হচ্ছে যে আমি কিভাবে টোকেনকে ডিফাইন করব। বোঝা গিয়ে কি? খুব সিম্পল। এখানে জাস্ট দুইটা রুলের কথা বলা হয়েছে যে লেটার থাকবে, তারপর লেটার অর ডিজিট এনি টাইমস থাকতে পারে। বাট আমরা জানি সি যে কোনো যদি একটা ল্যাঙ্গুয়েজ ধরি, তোমাদের ল্যাঙ্গুয়েজ গুলো জানো, সি সি প্লাস প্লাস জাভাতে কিন্তু আরো রুলস আছে। সো এটা কিন্তু অবশ্যই অবশ্যই মডিফাই হবে। নট অনলি এই দুইটা রুলস, কিন্তু আমাদের সি সি প্লাস প্লাস জাভা অনুযায়ী এটা কিন্তু ইনভ্যালিড। হ্যাঁ, এটা কিন্তু ইনভ্যালিড, কারণ আমরা জানি আইডেন্টিফায়ারে আরো রুলস আছে। ওকে, অবশ্যই এটা মডিফাই হবে। এটা কিন্তু স্পেসিফিক খেয়াল করবে, এগুলো হচ্ছে সিম্পল তোমাকে পরিচয় করা হচ্ছে যে আমি কিভাবে প্যাটার্নকে ডিফাইন করব। ঠিক আছে, বাট এই বইটাকে আসলে অনেক আগে লেখা হয়েছে, খুব সিম্পল প্যাসকেল বা ফোরট্রানের রেসপেক্টে এই রেগুলার এক্সপ্রেশন গুলো অ্যাকচুয়ালি এখানে লেখা হয়েছে। ওকে, বাট আমরা যখন ল্যাবে করব, আমরা স্পেসিফিক যেহেতু সি সি প্লাস প্লাস জাভাটা পড়ে এসেছি, সেই অনুযায়ী আমরা কিন্তু এই প্রত্যেকটা টোকেনকে মডিফাই করব। যেমন ইফ দেন ইলসে মডিফিকেশনের কিছু নেই। রিলেশনাল অপারেটর সিতে কিন্তু আমরা এভাবে লিখতে পারি না। আমরা কি লিখি? সি লেস দেন ইকুয়াল টু, ঠিক আছে, হ্যাঁ, যেমন এটা এটা ঠিক আছে, সরি এটা ঠিক আছে, সি সি প্লাস প্লাস এটা কিন্তু অ্যালাউ না, তাই না? দিস ইজ কিন্তু রং। সো এটা কোনো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ বলা হয়নি, বাট ওরা যখন ডিজাইন করেছে ওরা ফোরট্রান প্যাসকেলকে ফলো করা হয়েছিল, সেই অনুযায়ী ওরা লিখেছে।
ঠিক আছে। সো আমরা যখন লিখবো অবশ্যই আগে আমাকে খেয়াল করতে হবে আমি কোন ল্যাঙ্গুয়েজের কম্পাইলার বানাতে চাচ্ছি, সে অনুযায়ী আমরা কি করব, রেগুলার এক্সপ্রেশনকে মডিফাই করব। ওকে, সো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় হাউ ইউ ডিফাইন টোকেন, হাউ ইউ টোকেনের প্যাটার্ন গুলোকে কিভাবে ডিফাইন করব, প্যাটার্ন মানে কি টোকেনের রুলস রেগুলেশন কিভাবে ডিফাইন করব, অ্যানসারটা হবে সিএফজি নয়, অবশ্যই সিএফজি নয়, কি দিয়ে ডিফাইন করব, রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশন। হ্যাঁ, এটা যেন কেউ আর ভুল না করো। টোকেনকে ডিফাইন করার জন্য আমার সিএফজি লাগবে না, আমার কি লাগবে, রেগুলার এক্সপ্রেশন। ঠিক আছে, বাট সিনট্যাক্স অ্যানালাইসিসের জন্য যেটা পার্সিং এ আমরা দেখব তখন আমার সিএফজি লাগবে। ঠিক আছে, সো গ্রামার অ্যাকচুয়ালি টোকেন গুলোর সমন্বয়ে গ্রামারটা ফর্ম হয়। ফার্স্টে আমরা কোন স্টেজে আছি, টোকেনকে ডিফাইন করছি থ্রু রেগুলার এক্সপ্রেশন। যেমন এখানে একটা সিম্পল ফ্লোটিং পয়েন্ট নাম্বার যদি এক্সপোনেন্ট সাইন দিয়েও থাকে তার একটা রেগুলার এক্সপ্রেশন বলা হয়। যেমন শুরুতে একাধিক, যেমন নাম্বারটা শুধু মনে করো 123, তাহলে কি হবে, এগুলোর কোনোটাই থাকবে না, জাস্ট ডিজিট প্লাস, প্লাস মানে কি 1 or more times, ডিজিট মানে কি নরমাল সিম্বল 0 থেকে 9 যদি ধরে নিই, তাই না, তাহলে একবার একাধিক সিম্বল এটা প্লাস দিয়েছি। তারপর আমি মনে করো 1.23, এটাও একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ভ্যালিড ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তাহলে 1 এর পরে পয়েন্ট থাকবে, বা এখানে 12.67 ও হতে পারে, তাহলে 12 মানে কি ডিজিট, দুইটা ডিজিট থাকলো যেহেতু প্লাস সাইন আছে, ইটস ওকে। ধরতে পারছো কিনা, হ্যাঁ, নাম্বারটা তাহলে 12 লিখলাম, তারপরে আমি পয়েন্ট লিখলাম, তারপরে মনে করো 12.5। সো পয়েন্ট থাকলে একটা ডিজিট অবশ্যই থাকতে হবে। পুরোটার উপরে কি, পুরোটা ব্র্যাকেটের উপরে কোশ্চেন সাইন। কোশ্চেন সাইন মানে কি 0 or 1। এই নোটেশন গুলো তোমরা কিন্তু সবাই ফাইনাইট অটোমেটাতে দেখে এসেছো। সো সবার কিন্তু এই নোটেশন গুলো, সিম্বল গুলো ভিজিট করতে হবে। আমি একটা বেসিক স্লাইড তোমাদের দিয়ে দিব, রেডি করেছি, নেক্সট ক্লাসে আগে পেয়ে যাবে। তো সেই সিম্বলিক নোটেশন গুলো তোমাদের কিন্তু একটু ভিজিট করতে হবে। তোমরা সবাই রেগুলার এক্সপ্রেশন পড়েছো না অটোমেটাতে, পড়েছো কি না? জি ম্যাম, পড়েছো, অবশ্যই পড়েছো। সো আবার কিন্তু এই রুলস গুলো ভিজিট করতে হবে, কারণ তুমি যদি রেগুলার এক্সপ্রেশন না জানো তুমি কিন্তু টোকেনকে ডিফাইন করতে পারবে না। ঠিক আছে, সো রেগুলার এক্সপ্রেশনের রুলস গুলো অবশ্যই ভালো করে জানা থাকতে হবে, তা না হলে তুমি চাইলেও, তুমি হয়তো সব ফর্মুলা জানো, নিয়ম জানো, কিন্তু তুমি এক্সপ্রেস করতে পারবে না উইদাউট রেগুলার এক্সপ্রেশন। ঠিক আছে, সো রেগুলার এক্সপ্রেশনের ডিটেইলস আমি এখন যাচ্ছি না, কারণ ধরে নেওয়া হচ্ছে তোমরা কম্পাইলার পড়তে এসেছো আফটার রিডিং অটোমেটা বা থিওরি অফ কম্পিউটেশন। সো থিওরি অফ কম্পিউটেশনের বেসিক নলেজ অবশ্যই থাকতে হবে। যারা একটু ভুলে গিয়েছো সবাই রেগুলার এক্সপ্রেশন, এনএফএ, ডিএফএ আবার ভিজিট করবে। ঠিক আছে, আচ্ছা, সো এটা ছিল আমাদের সেই প্রিভিয়াস লেকচার স্লাইডে আমরা দেখেছিলাম। সো আমি একটু আগাই, যেহেতু আমাদের সময় বেশি পাবো না আমরা। আচ্ছা, এখানে আমরা দেখেছিলাম আমরা রেগুলার এক্সপ্রেশন দিয়ে সুন্দর করে টোকেনকে তো ডিফাইন করেই দিলাম। হ্যাঁ, তাহলে আমাদের ট্রানজিশন ডায়াগ্রাম কেন লাগবে? আমরা দেখেছিলাম যে রেগুলার এক্সপ্রেশন দিয়ে টোকেনকে ডিফাইন করলাম, ফাইন। আচ্ছা, এখন আসো ট্রানজিশন ডায়াগ্রাম দিয়েও আমরা টোকেনকে রিপ্রেজেন্ট করতে পারি। কারণ রেগুলার এক্সপ্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ফাইন, রেগুলার এক্সপ্রেশনটাকে যদি আমরা পিক্টোরিয়ালি দেখাতে চাই, মানে ফর এক্সাম্পল তোমরা জানো ফাইনাইট অটোমেটা অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ ট্রানজিশন ডায়াগ্রাম, এনএফএ ডিএফএ তোমরা পড়ে এসেছো। সো পিক্টোরিয়াল ওয়েতে যদি আমি দেখাতে চাই যে আমি একটা ইনপুট লিখলাম, ফর এক্সাম্পল A1, সো অ্যাকর্ডিং টু রেগুলার এক্সপ্রেশন একটা পার্টিকুলার ফাইনাইট অটোমেটা এটাকে অ্যাকসেপ্ট করতেও পারে, নাও করতে পারে। যেমন A1 অ্যাকর্ডিং টু আইডেন্টিফায়ার, এখানে যে রুলস দেয়া আছে, যে রেগুলার এক্সপ্রেশন দেয়া আছে সেই অনুযায়ী এটা কি ভ্যালিড। সো A1 ইনপুটটাকে ও কি করবে, ফাইনাইট অটোমেটা অ্যাকসেপ্ট করবে। বা আমি যদি লিখি 1A, তো ফাইনাইট অটোমেটা কি করবে, অ্যাকর্ডিং টু এই আইডেন্টিফায়ারে যে রেগুলার এক্সপ্রেশন আছে তাকে অ্যাকসেপ্ট করবে না, রিজেক্ট করবে। সো যে ইনপুটগুলোকে রিজেক্ট করে তখন আমরা কি বলি, সেই ইনপুটের কোনো পার্টিকুলার স্ট্রিং, তাহলে এক বলি যে সেই ল্যাঙ্গুয়েজটা রেগুলার ল্যাঙ্গুয়েজ, মনে আছে কিনা? সো রেগুলার ল্যাঙ্গুয়েজ, নন রেগুলার ল্যাঙ্গুয়েজ। সো রেগুলার এক্সপ্রেশন দিয়ে যে ল্যাঙ্গুয়েজটাকে আমরা অ্যাকসেপ্ট করছি সেই ল্যাঙ্গুয়েজটা হয়ে যায় রেগুলার, কারণ রেগুলার এক্সপ্রেশন অনুযায়ী সেই ল্যাঙ্গুয়েজের যে আমরা পার্টিকুলার ইনপুট স্ট্রিংটা দিচ্ছি সেটা অ্যাকর্ডিং টু সেই ফাইনাইট অটোমেটা অনুযায়ী সেটা ভ্যালিড। ওকে, যেমন এটা ভ্যালিড, এটা ইনভ্যালিড। হ্যাঁ, তোমরা সবাই রেগুলার ল্যাঙ্গুয়েজ, নন রেগুলার ল্যাঙ্গুয়েজ, তাই না, ফাইনাইট অটোমেটা পড়ে এসেছো, তাই না?
কোন স্ট্রিংকে অ্যাকসেপ্ট করব, কোন স্ট্রিংকে রিজেক্ট করব, কেন রিজেক্ট করব, কেন অ্যাকসেপ্ট করব, সব কিন্তু তোমাদের আবার একটু ভিজিট করতে হবে। সো ফাইনাইট অটোমেটাতে আমরা একটু পরে আবার যাব। ফাইনাইট অটোমেটাতে যাওয়ার আগে অ্যাকচুয়ালি ফাইনাইট অটোমেটা কি এনএফএ ডিএফএ, যেটা খুব সিম্পল ভাবে বলতে পারি ট্রানজিশন ডায়াগ্রাম, তাই না? আমি যদি সরাসরি পিকচারে যাই, এটা একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি যে রুলস লিখলাম, ফর এক্সাম্পল এখানে একটা রিলেশনাল অপারেটর দুটো দেয়া আছে, একটা হচ্ছে গ্রেটার ইকুয়াল, একটা হচ্ছে গ্রেটার দেন। সো মনে করো আমি যদি এই গ্রেটার দেন অর ইকুয়াল এই রিলেশন অপারেটরকে আইডেন্টিফাই করতে চাই, সো এটার জন্য আমি এগুলার এক্সপ্রেশনে কি লিখেছি দেখো তো, অল্টারনেট সাইন দিয়ে জাস্ট গ্রেটার দেন সিম্বলটা লিখেছি, এরপর ইকুয়াল দিয়েছি। সো গ্রেটার দেন ইকুয়াল পেলে আমি এটাকে বলবো দিস ইজ গ্রেটার ইকুয়াল, আর শুধু গ্রেটার সিম্বল পেলে আমি বলবো দিস ইজ গ্রেটার দেন অপারেটর। সো এটাকে আমি যদি একটু পিক্টোরিয়াল ভাবে দেখাই, পিক্টোরিয়াল মানেই হচ্ছে ট্রানজিশন ডায়াগ্রাম, হ্যাঁ, গ্রাফিক্যালি দেখাই। সো গ্রাফিক্যালি দেখানোর জন্য তোমরা জানো যে সেট অফ স্টেটস থাকে, হ্যাঁ, এবং একটা স্টেট থেকে একটা স্টেটে কি হচ্ছে, ট্রানজিশন হচ্ছে। তো এখান থেকেই কিন্তু নামটা এসেছে ট্রানজিশন ডায়াগ্রাম। সো আমি যে ইনপুট স্ট্রিংটা পাবো, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি অপারেটর, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা স্ট্রিং, তাই না? এখানে আসলে দুটো সিম্বল আছে। সো একটা সিম্বল অনুযায়ী আমরা কি করব, এখানে আমার ইনপুটে যতগুলো ক্যারেক্টার থাকবে বা সিম্বল থাকবে, আমরা একটার পর একটা কি করব, আস্তে আস্তে করে স্ক্যান করব। আমরা দেখেছিলাম যে লেক্সিম দুটো পয়েন্টার থাকে, আমরা যখন ইনপুট স্ট্রিংটাকে নেই, তো লেক্সিক অ্যানালাইজার কি করে, ওয়ান বাই ওয়ান স্ক্যান করে। সো স্ক্যান করে অ্যাকর্ডিং টু রেগুলার এক্সপ্রেশন। সো রেগুলার এক্সপ্রেশন অনুযায়ী আমরা কিন্তু কি করব, ট্রানজিশন ডায়াগ্রামটা ড্র করব। ফর এক্সাম্পল আমি যদি গ্রেটার দেন ইকুয়াল পাই, দেন আমি একটা স্টেটে গিয়েছি, স্টেটগুলোকে সার্কেল দিয়ে দেখানো হয়, তোমরা দেখে এসেছো। একটা স্টার্ট থাকে, হ্যাঁ, এক বা একাধিক স্টেট থাকে, ফাইনাল স্টেট একটা হতে পারে, একাধিকও হতে পারে। যেমন এখানে দুটো ফাইনাল স্টেট দেখতে পাচ্ছি, ফাইনাল মানে অ্যাকসেপ্টিং স্টেট, তোমরা সবাই জানো। সো গ্রেটার দেন ইকুয়াল টু পেলে আমি কি বলছি, দিস ইজ গ্রেটার ইকুয়াল অপারেটর। আর যদি গ্রেটার দেন না পাই তাহলে আদার। ফর এক্সাম্পল গ্রেটারের পরে অন্য একটা সিম্বল চলে এসেছে, বাট তার মানে কি আমি গ্রেটার সিম্বলটা পেয়েছি। সো তখন কি বলবো, আমি গ্রেটার দেন টোকেনটাকে অলরেডি আইডেন্টিফাই করেছি। সো এইভাবে করে আমরা রেগুলার এক্সপ্রেশন দিয়ে টোকেনকে ডিফাইন করব। তারপরে কি করব, রেগুলার এক্সপ্রেশন দিয়ে ডিফাইন করলাম, এই ডেফিনেশনটাকে যদি তোমাকে পিক্টোরিয়ালি দেখানো যায়, বা আর একটু কম্পিউটারকে একটু সহজ করে বোঝানো, তুমি কম্পিউটারে তুমি এক্সপ্রেশনটা লিখলাও কিন্তু বুঝতে পারবে না। তুমি যদি এই ট্রানজিশন ডায়াগ্রামটা তুমি যদি কোডিং করে দাও, তখন কিন্তু খুব সহজে এটাকেও ধরতে পারবে, কারণ কম্পিউটারের কাছে এই সিম্বল গুলার মিনিং কিন্তু জানা নাই। হ্যাঁ, যেমন স্টার মানে ও কিন্তু বুঝতে পারছে না। তুমি যদি গ্রাফিক্যালি এটা কোডিং করে দাও যে স্টার মানে কি, এক বা একাধিক টাইম, আমরা একটু পরেই আসবো, প্রত্যেকটা নোটেশনকে আমরা গ্রাফিক্যালি দেখাতে পারবো। হ্যাঁ, সো গ্রাফিক্যালি যেরকম দেখাচ্ছি সেটাকে আমরা কোডিং এর রেসপেক্টে একটু পরে দেখাবো। সো এটা আসলে কি, রেগুলার এক্সপ্রেশনের পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন, যেটাকে আমরা ট্রানজিশন ডায়াগ্রাম বলছি। এটাকে আরো ফর্মালি একটু পরে বলবো, দিস ইজ অ্যাকচুয়ালি ফাইনাইট অটোমেটা। একটু পরেই আসছি ডিএফএ এনএফএ। খুব সিম্পলি ভাবে বলছি তাহলে, এই ট্রানজিশন ডায়াগ্রাম গুলো আমাকে অ্যাকচুয়ালি টোকেনকে আইডেন্টিফাই করছে ইউজিং রেগুলার এক্সপ্রেশন। সো রেগুলার এক্সপ্রেশন যদি দেয়া থাকে টোকেনের, যে কোনো টোকেন হোক, সেই রেগুলার এক্সপ্রেশন অনুযায়ী আমরা কিন্তু ট্রানজিশন ডায়াগ্রাম ড্র করতে পারবো কিনা। একটা স্টার্টিং স্টেট থাকবে, তারপর মনে করো এখানে আরো কিছু রিলেশন অপারেটরের অনেকগুলো অপারেটর আছে, তাই না? লেস ইকুয়াল, নট ইকুয়াল, লেস দেন, হ্যাঁ, অথবা ইকুয়াল। হ্যাঁ, সো অ্যাকর্ডিং টু, মনে করো লেস দেন থাকলে কি হবে, লেস দেন সাইনটা থাকবে, তারপর ইকুয়াল থাকবে, দেন উই রিচ দ্য অ্যাকসেপ্ট স্টেট। বা লেস দেন এর পর, যেমন লেস দেন, আর এটা এখানে কি করা হচ্ছে, ফোরটান বা প্যাসকেলে এরকম একটা রুলস ছিল, তো সেক্ষেত্রে এটাকে বলা হতো নট ইকুয়াল। আমাদের সিতে কিন্তু এটা ইনভ্যালিড, যেমন লেস দেন আর গ্রেটার দেন এরকম নামে কোনো সিম্বল কিন্তু সিতে বা সি প্লাস প্লাস বা জাভাতে নেই। হ্যাঁ, এখানে ওরা ফোরটান বা প্যাসকেলকে ওরা কনসিডার করেছে। সো অবশ্যই তোমাকে রেগুলার এক্সপ্রেশনের রুলসটা বলে দেওয়া থাকবে, ডোন্ট ওয়ারি। তারপর শুধু যদি লেস দেন থাকে, তারপরে অন্য যে কোনো আদার মানে কি, এই সিম্বল গুলো ছাড়া আদার কোনো সিম্বল পাওয়ার অর্থ হচ্ছে এটা শুধু একটাই লেস দেন অপারেটর। সো এরকম প্রত্যেকটা টোকেন অনুযায়ী, ফর এক্সাম্পল আমরা রিলেশন অপারেটর গুলো দেখছিলাম। হ্যাঁ বলো। মানে স্টার দেওয়া হয়েছে কম্বিনেশন বোঝাতে, যে আদার স্টার, আচ্ছা ভেরি গুড কোশ্চেন। এখানে এই স্টারটার মানে কি, এখানে এই স্টারটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করেছে, এটা মিস হয়ে গিয়েছিল।
ভেরি গুড। এই স্টেটগুলোতে আমি স্টার্ট দিইনি, তাই না? দেখতে পাচ্ছ তিনটাই কিন্তু 2 3 4 এই তিনটাই হচ্ছে অ্যাকসেপ্ট স্টেট। যে কোনো স্টেটে আমি রিচ করলে আমি বলবো যে হ্যাঁ ইনপুটটা অ্যাকসেপ্ট। এবং এই স্টেটটা স্পেসিফিক দেখতে পাবা যে এই স্টেটটা আদার যখন এসেছে, আদার এর ক্ষেত্রে যে যখন আমরা আদারের থ্রোতে যখন আমরা অ্যাকসেপ্ট স্টেটে রিচ করছি, দেখবা সেই স্টেটগুলোতে স্টার সাইন দেওয়া হচ্ছে। এই স্টার সাইনটার মানে কি? মানে এখানে খালিও থাকতে পারে? না না না, খালি না, খালি না। এই স্টার সাইনটা এই গ্রাফিক্যালি এই স্টার সাইনটা দেখো রেগুলার এক্সপ্রেশনে কিন্তু একটা স্টার রেখেছিলাম, এই স্টার আর গ্রাফিক্যালি স্টার কিন্তু এক না। এই স্টার রেগুলার এক্সপ্রেশনে মানে 0 অর মোর টাইমস, ঠিক আছে? এটার সাথে মিলাবে না কিন্তু। ট্রানজিশন ডায়াগ্রামে যখন তুমি কোনো স্টেট, হ্যাঁ এই যে ডাবল সার্কেলের পাশে তুমি যেরকম এরকম স্টার সাইন দেখতে পাবা, এটার মানে হচ্ছে আমি কি করেছি দেখো, লেস দ্যানটা পেয়েছি ফর এক্সাম্পল, পাওয়ার পরে আমি 0 স্টেট থেকে স্টেট নাম্বার 1 এ সুইচ করেছি। তারপরে আমি কি করেছি আদার, মনে করো আমার যদি এরকম থাকে a less than 2, সো মনে করো আমি লেস দ্যান কে পেলাম, তারপরে মনে করো একটা নিউমেরিক্যাল নাম্বার আছে বা আরেকটা ভেরিয়েবলও থাকতে পারে, দ্যাট ইজ আদার ক্যাটাগরিতে পড়ছে। সো আমি আসলে কি করছি, একটা এক্সট্রা ক্যারেক্টার বেশি রিড করছি। ধরতে পারছো কিনা? মনে করো আমার দুটো নাম্বারকে বা দুটো ভেরিয়েবলের ভ্যালু কম্পেয়ার করছি। মনে করো ইফ এর ভেতরে একটা কন্ডিশনাল স্টেটমেন্টের ভেতরে আমি এভাবে লিখছি, হাত দিয়ে লিখছি তো এই জন্য একটু এরাপেরা হয়ে যাচ্ছে। সো মনে করো এ ইফ এ লেস দেন বি, এই সবগুলো অ্যাকচুয়ালি এক একটা টোকেন, তাই না? ইফ একটা টোকেন, লেফট প্যারেনথেসিস, রাইট প্যারেনথেসিস, এ একটা টোকেন, হ্যাঁ লেস দেন একটা টোকেন, বি একটা টোকেন, রাইট প্যারেনথেসিস আরেকটা টোকেন। তো ফর এক্সাম্পল আমি যখন ক্যারেক্টার বাই ক্যারেক্টার রিড করি, হ্যাঁ মনে করো আমি এই ক্যারেক্টারটা বা এই সিম্বলটা রিড করলাম, হ্যাঁ স্টার্ট সেট থেকে এই সিম্বলটা রিড করলাম। সো রিড করার পরে আমি স্টেট নাম্বার 1 এ আসলাম, তারপরে কি, তারপরে নেক্সট আমি কার্সরটাকে আরেক স্টেপ আগালাম। কারণ আরেক স্টেপ আগাচ্ছি কেন, আমাকে বুঝতে হচ্ছে যে এই লেস দেন সিম্বলের পরে কি ইকুয়াল সাইন আছে নাকি অন্য কোনো ক্যারেক্টার আছে। যদি ইকুয়াল সাইন থাকতো তখন কিন্তু আমি আদারে আসতাম না, আমি স্টেট 2 তে চলে যেতাম, তাই না? সো স্টেট 2 তে গেলে সাথে সাথে আমি বলতাম এটা লেস দেন ইকুয়াল অ্যাকসেপ্ট স্টেট। এখানে কোনো স্টার সাইন নাই, বাট এই জায়গাটা মনে করো আমি লেস দেন পেয়েছি, লেস দেন এর পরে এখানে মনে করো এ লেস দেন বি, একটু আগে একটু মুছে গিয়েছে, যাই হোক যেটা ছিল এ লেস দেন বি, তার মানে আমি অ্যাকচুয়ালি এখানে একটা লেস দেন অপারেটরই আছে, এ বি চাইতে ছোট কিনা। সো আমি অ্যাকচুয়ালি কোন রিলেশনাল অপারেটর পেয়েছি, লেস দেন অপারেটর পেয়েছি। বাট আমি যে লেস দেন পেয়েছি এটা বোঝার জন্য আমাকে কিন্তু কার্সরটাকে 1 স্টেপ ফরওয়ার্ড করতে হবে, তাই না? পয়েন্টারটাকে আগাতে হবে, যেটা মনে আছে কিনা ফরওয়ার্ড পয়েন্টার, হ্যাঁ লেক্সিম বিগিনিং ফরওয়ার্ড পয়েন্টার গত ক্লাসে পড়েছিলাম। সো আমরা লেস দেন এর পরে ইকুয়াল সাইন আছে নাকি একটা ডিফারেন্ট লেটার আছে সেটা বোঝার জন্য আমি কি একটা এক্সট্রা ক্যারেক্টার বেশি কনজিউম করছি, যার জন্য আমাকে কি করতে হবে, ফরওয়ার্ড পয়েন্টারটাকে আবার 1 স্টেপ ব্যাক করতে হবে। কারণ আমি কিন্তু বি কে আইডেন্টিফাই এখনো করিনি, বি কে কিন্তু আমার আলাদা আইডেন্টিফাই করতে হবে। সো এই জন্য আমরা অ্যাকসেপ্ট স্টেটে আসলাম, বুঝতে পারলাম যে আমি লেস দেন অপারেটরকে পেয়েছি, লেস দেন ফাইন। তারপরে এখানে স্টার সাইন মানে হচ্ছে কম্পিউটারকে বলতে হবে প্লিজ আমার পয়েন্টারটা 1 স্টেপ এক্সট্রা ক্যারেক্টার কনজিউম করেছে, পয়েন্টারটাকে 1 স্টেপ ব্যাক করো। সো আমাদের যে ইনপুট স্ট্রিং কি করব, 1 বাই 1 আমরা অ্যাকচুয়ালি পার্স করি। সো যখন আমার টোকেনকে আইডেন্টিফাই করতে এক্সট্রা ক্যারেক্টার কনজিউম করি তখন তাকে কি করতে হবে, রিট্র্যাক্ট করতে হবে। এটাকে বলে রিট্র্যাক্ট, মানে বি তে চলে এসেছি বাট বি তো রিলেশনাল অপারেটরের মধ্যে পড়ছে না, ফাইন, বাট বি কে না আসলে আমি বুঝতে পারতাম না যে আমি লেস দেন অপারেটরটা পেয়েছি। সো আমাকে 1 স্টেপ আগাতেই হবে। সো 1 স্টেপ আগালাম। সো ইকুয়াল টুর ক্ষেত্রে আর এই রিট্র্যাক্ট করার প্রয়োজন নেই, কারণ লেস দেন এর পরে আমি ইকুয়াল টু তে গেলেই বুঝে ফেলতাম ইটস ওকে। তো আমি আর কোনো কিছু এক্সট্রা কোনো ক্যারেক্টার কনজিউম করিনি। ফর এক্সাম্পল আমার ইফ এর ভিতরে যদি এরকম থাকতো ইফ এ লেস দেন অর ইকুয়াল বি, সেক্ষেত্রে কি হতো, আমি মনে করো এদিক দিয়ে চলে যেতাম 0 1 2 দেন ফাইন, তারপরে পয়েন্টার নিয়ম অনুযায়ী আবার আরেকটা ক্যারেক্টার কনজিউম করতো, আবার শুরু থেকে শুরু করতাম। কিন্তু এই ক্ষেত্রে লেস দেনের পরে আমরা কিন্তু বি তে চলে আসছি। সো এই বিটাকে কি করতে হবে, বিটা কিন্তু রিলেশনাল অপারেটর না, এটা আমরা একটা এক্সট্রা ক্যারেক্টার বেশি কনজিউম করে ফেলেছি।
সো পয়েন্টারকে আমার কি করতে হবে, ব্যাক করতে হবে, এটাকে কি বলে, রিট্রাক্ট করা। হ্যাঁ, রিট্রাক্ট করতে হবে। রিট্রাক্ট মানে কি, জাস্ট একটা ক্যারেক্টার পেছনে আনতে হবে, সেটাকে বোঝানোর জন্য এই স্টার সাইনটা দেয়া হয়েছে। কি বুঝতে পেরেছো আমার কথাটা? এটা ক্লিয়ার হয়েছে? ম্যাম তাহলে আমরা যখন প্রথমে লেস দেন সাইন পাচ্ছি, তারপরে যখন পাচ্ছি পরের স্টেপে কেন আমরা ফাইনাল স্টেট করতেছি না? ও বি পর্যন্ত যাওয়ার দরকার কি? বি পর্যন্ত না গেলে বুঝবো কি করে যে লেস দেন এর পরে বি আছে নাকি লেস দেন এর পরে ইকুয়াল সাইন আছে? বুঝতে পারছি? আমাকে লেস দেন এর পরপরই আমি ফাইনালাইজ কি করে করব? লেস দেন এর পরের ক্যারেক্টারটা আমি যদি ইনপুটে না নেই, হ্যাঁ, তাহলে আমি বুঝতেই পারবো না লেস দেন এর পরে বি আছে নাকি লেস দেন এর পরে ইকুয়াল সাইনটা আছে। ধরতে পেরেছি? আমি লেস দেন এর পর সাথে সাথে ফাইনাল করতে পারছি না, কারণ লেস দেন এর পরে ইকুয়াল সাইন থাকতে পারে, লেস দেন এর পরে আরেকটা গ্রেটার দেন সাইন থাকতে পারে, অথবা লেস দেন এর পরে অন্য যে কোনো ক্যারেক্টার বা অন্য যে কোনো টোকেন থাকতে পারে। সো ইকুয়াল আর গ্রেটার দেন পেলে ফাইন, সাথে সাথে আমরা বলতে পারছি, সেক্ষেত্রে আর আদার ক্যারেক্টারে যাচ্ছি না, কারণ আদার ক্যারেক্টারে গেলে সেটা রিলেশনাল অপারেটরের মধ্যেই পড়বে না। ম্যাম যদি আমরা নন ডিটারমিনিস্টিক্যালি নেই, ওখানে তো হচ্ছে মাল্টিপল সলিউশন। হ্যাঁ জি ম্যাম, মাল্টিপল সলিউশন হতে পারে না? হ্যাঁ, এনএফ এর ক্ষেত্রে আলাদা। হ্যাঁ, ট্রানজিশন ডায়াগ্রাম যেটা আমরা দেখাচ্ছি, এনএফ এ আমরা একটু তো পরে যাব, এটা সিম্পল ডিটারমিনিস্টিক। ডিএফ এর মতো চিন্তা করো। এনএফ এর ক্ষেত্রে যেমন এপসিলন ট্রানজিশন থাকতে পারে, হ্যাঁ, সেটা এখানে কনসিডার করা হয়নি, একটু পরেতে যাব। নরমালি এখানে যেটা দেখানো হচ্ছে ডিএফ এ, এখানে কোনো এমটি ট্রানজিশন নাই, ঠিক আছে, এমটি কোনো ট্রানজিশন নেই, বুঝা যাচ্ছে? এখানে ব্যাকট্র্যাক করা দরকার হলো কেন? ব্যাকট্র্যাক করব না, আমার তো বি কে এখান থেকে চলে এসেছি, বি কে আইডেন্টিফাই করে বলছি আমি লেস দেন পেয়েছি। সো তারপর কি করবে, তারপর কিন্তু আমার প্রোগ্রামটা এন্ড অফ ফাইলে আসেনি, আমার প্রোগ্রামে কি বি আছে, তারপরে আরেকটা ব্র্যাকেট আছে, তারপরে আরো অনেক কিছু থাকতে পারে, মানে আমার সোর্স প্রোগ্রামটা তো শেষ হয়নি। আমাকে এখন কি করতে হবে, আমি লেস দেন টোকেনটা আইডেন্টিফাই করলাম, এরপরে আবার কি করব, আমার ইনপুটটা কি করতে থাকে, স্ক্যান করতে থাকে না ওয়ান বাই ওয়ান। ফর এক্সাম্পল মনে আছে কিনা, আমরা যে বাফারিং পড়েছিলাম, ইনপুটটাকে কি করি, মনে করো এই যে, মনে করো সিম্পল এই লাইনটা আছে, সো আমরা কি করি, আই কে পেলাম, ফাইন, এন কে পেলাম, হ্যাঁ ফাইন, টি কে পেলাম, ফাইন। সো এখানে একটা বিগিনিং পয়েন্টার এখানে সেট করে রাখছি বিপি কে, আর এফপি কে ফরওয়ার্ড করছি, যেই হোয়াইট স্পেস পেলাম তার মানে কি আই এন টি পুরোটাকে একটা টোকেনের মধ্যে পড়ছে। কি ধরনের টোকেন, দিস ইজ আ আইডেন্টিফায়ার ডিক্লারেশন, তাই না? সো স্পেস না পেলে কিন্তু আমি বুঝতে পারবো না, সো এই স্পেসটা পেলে আমার রিটার্ন করার দরকার নেই, কারণ স্পেসকে আমি ফেলে দিই। বাট মনে করো যে কন্ডিশনটার কথা আমি বলছিলাম, লেস দেন ইকুয়ালের কথা, কোথায় গেল, যেমন আমাকে কি করতে হবে, আমার সোর্স যে প্রোগ্রামটা আছে প্রত্যেকটা ক্যারেক্টারকে আইডেন্টিফাই করতে হবে এটা কোনো ভ্যালিড টোকেন কিনা, প্রত্যেকটা লেটারকে বা প্রত্যেকটা সিম্বলকে। আমি যে বি কে নিয়ে নিলাম, নেক্সট টাইম পয়েন্টার কি করবে, অলওয়েজ ফরওয়ার্ড পয়েন্টারটা কিন্তু ওয়ান স্টেপ করে অ্যাহেড হয়। হ্যাঁ, তোমরা যতদিন দেখেছিলে কিনা, আমাদের ফরওয়ার্ড পয়েন্টার, মনে করো আমাদের কি থাকে, একটা বাফার থাকে না, একটা না অ্যাকচুয়ালি পেয়ার অফ বাফার ইউজ করা হয়। আমার এই ফরওয়ার্ড পয়েন্টারটা কি জাস্ট এরকম করে আগাতে থাকে, একটা একটা করে আগাবে আর আইডেন্টিফাই করবে যেটা কোনো টোকেনের মধ্যে পড়ছে কিনা, যেমন যে একটা টোকেন, একটা ভ্যালিড আইডেন্টিফায়ার, তারপর ওয়ান স্টেপ আগাবে, ইকুয়াল সাইনটা পাবে, হ্যাঁ এটা একটা টোকেন। বাট এটা কিন্তু এখানে ইকুয়ালের জায়গায় কেউ কিন্তু ভুল করে ডাবল ইকুয়াল দিতে পারতো, তখন ও কি করবে, ইকুয়ালের পরে যখন ও আরেক স্টেপ আগাবে, আগানোর পর যদি ও জে কে দেখে, তার মানে কেউ বুঝতে পারবে না ইকুয়াল পেয়েছি, সো ইকুয়াল ইজ দ্য অ্যাসাইনমেন্ট অপারেটর। বা যে কে না পেয়ে সে কিন্তু ডাবল ইকুয়াল সাইনও পেতে পারে, তখন বলবে না এটা কন্ডিশনাল ডাবল ইকুয়াল, এজন্য ওকে ওয়ান স্টেপ আগাতেই হচ্ছে। বাট ডাবল ইকুয়াল পেলে ফাইন, কিন্তু যদি ও জে পায় তার মানে কি, যে কে ওর ফরওয়ার্ড পয়েন্টারটা ওয়ান স্টেপ আগিয়ে গিয়েছে উইদাউট রিকগনিশন, সেক্ষেত্রে আবার একটু ব্যাক করতে হবে, কারণ ফরওয়ার্ড পয়েন্টার কি করেছে, ওয়ান স্টেপ বেশি নিয়ে ফেলেছে। যেমন আমাদের মনে করো এখানে আমি জাস্ট অ্যাসাইনমেন্ট আছে না ইকুয়ালিটি অপারেটর আছে, এটা আমি আইডেন্টিফাই করতে চাচ্ছি। সো এটাকে আইডেন্টিফাই করার জন্য আমাকে অ্যাকচুয়ালি কি করতে হবে, এক স্টেপ বেশি আগাতে হবে, কারণ শুধু ইকুয়াল টু পেলে আমি বুঝতে পারবো না এর পরের লেটারটা কি ইকুয়াল আছে নাকি জে আছে।
বা অন্য কোনো কিছু স্পেস আছে, সেজন্য আমাকে এক্সট্রা আমি আগাবো। বাট আগানোর পরে যদি এখানে স্পেস থাকতো, ভেরি গুড, কোনো সমস্যা নাই, আমার ফরওয়ার্ড পয়েন্টার তারপরে চলে যাবে, কারণ স্পেসকে আমরা ইগনোর করব। কিন্তু স্পেস না থেকে এখানে কিন্তু একটা ভ্যালিড আইডেন্টিফায়ার মিসিং হয়ে গেল, যে কে আমরা রিকগনিশন করি না। আমি যদি ওয়ান স্টেপ আগায় দেই, বলবে ইকুয়াল টু হচ্ছে একটা টোকেন পেয়েছি, তারপরে প্লাস টোকেন পেয়েছি, তাহলে এই যেটা কি হলো, যেটা মিসিং হয়ে যাবে না। সেই জন্য আমি যদি এক্সট্রা ক্যারেক্টার কনজিউম করে ফেলি, তখন আমাকে পয়েন্টারকে একবার ওয়ান স্পেস ব্যাক করতে হবে। কথাটা কি বোঝা গিয়েছে? হ্যাঁ, দুবার ট্রাভার্স হবে, প্রত্যেকটা ক্যারেক্টারকেও আইডেন্টিফাই করবে যে দুইবার ট্রাভার্স, এবং এটা নোটেশন থাকবে যে একটা টোকেন পেয়েছি, এই টোকেনটাকে আবার ইউজ করা হয়েছে, যে ইকুয়াল টু জে প্লাস 1। তখন যে কেউ আগে যেহেতু সেভ করে রেখেছে তার সাথে ম্যাচ করে তার মধ্যে রেখে দিবে, বলে দিবে যে 2 টাইমস পাওয়া গিয়েছে। কারণ এই পুরোটা কিন্তু আবার পার্সারের লাগবে, জে এর পরে ইকুয়াল আছে, তারপরে জে আছে, তারপরে প্লাস আছে, তারপরে 1 আছে। সো জে ইকুয়াল টু জে প্লাস 1, এটা তখন পার্সার কি করবে, অ্যাকর্ডিং টু গ্রামার বুঝতে পারবে যে জে এর মধ্যে আমরা অ্যাকচুয়ালি 1 কে প্লাস করে জেতে সেভ করছি। এটা ভ্যালিড একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, সেটা গ্রামার দেখবে। বাট অবশ্যই ওর জে কে আইডেন্টিফাই করতে হবে, প্রত্যেকটা ক্যারেক্টারকে ওর আইডেন্টিফাই করতে হবে, প্রত্যেকটা ক্যারেক্টার, কোনো ক্যারেক্টারকে মিস করা যাবে না, ইভেন স্পেসকেও না। স্পেসকেও আইডেন্টিফাই করবে, তারপর ফেলে দিবে, বাট এখানে যে স্পেসটা পাওয়া গিয়েছে এটা কিন্তু ওর মাথায় রাখতে হবে, কারণ এই স্পেসটা না পাওয়া গেলে ইন্টিজার আই একসাথে হয়ে যেত, তাই না? তখন কিন্তু এটা বলতে ইন্টিজার আই একটা টোকেন, একটা আইডেন্টিফায়ার, কিন্তু আসলে তো তা না। এখানে একটা রিটার্ন টাইপ আছে এবং একটা আইডেন্টিফায়ার আছে, একটা ভ্যারিয়েবলের নাম আছে, দুটো ডিফারেন্ট জিনিস, তাই না? দেন গ্রামার আবার চেক করবে যে আই যদি একটা আইডেন্টিফায়ার হয়, আই কে কি ডিক্লেয়ার করা হয়েছে, তখন ডিক্লেয়ার করা হয়েছে কিনা তার আগেও চেক করবে যে ডিক্লারেশনের টাইপটা আছে কিনা। হ্যাঁ, সো এখানে ও ফার্স্টে আইএনটি কে একটা টোকেন হিসেবে নিয়ে আসবে, পরবর্তীতে গ্রামার বা সেমান্টিক অ্যানালাইজার চেক করবে যে এই ভেরিয়েবলটাকে আদৌ ডিক্লেয়ার করা হয়েছে কিনা। হ্যাঁ, এগুলো পরবর্তী ফেজে আইডেন্টিফাই করবে, বাট প্রত্যেকটা ক্যারেক্টারকে এই জন্য কোনো ক্যারেক্টার মিস হওয়া যাবে না। টোকেন লেক্সিক্যাল অ্যানালাইজার কি করবে, প্রত্যেকটা ক্যারেক্টারকে কোন ধরনের টোকেনের মধ্যে পড়ছে সেটা ইনফরমেশন আইডেন্টিফাই করে সিম্বল টেবিলে স্টোর করে রেখে দিবে। বুঝতে পারছি? জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, সো ফার্স্ট টাইম পড়ছো দেখে মনে হচ্ছে এই ঝামেলা লেগে যাচ্ছে। হ্যাঁ, আরেকবার একটু পড়বা, আমি যেভাবে এক্সপ্লেন করছি তোমাদের বইও কিন্তু একদম সুন্দর করে, একদম এইভাবে যে স্টার সাইনটা পুরো একটা প্যারা করে সুন্দর করে এক্সপ্লেন করা আছে স্টেপ বাই স্টেপ। সো রেকর্ডিং তো দিয়ে দিচ্ছি, আবার বইটা পড়বা, অ্যাকচুয়ালি বারবার শুনলে মনে হয় প্রবলেম থাকবে না, ঠিক আছে? বাট এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখো এই স্টেটগুলোতে কিন্তু আমি স্টার সাইনটা দেইনি, কারণ এই স্টেটগুলোতে আমাকে ব্যাক করার কিছু নেই। আমি লেস দেন পেয়েছি, ইকুয়াল টু পেয়েছি, দেন উই আইডেন্টিফাইড ফাইনাল। এরপরে কোন লেটারটা আছে সেটা নিয়ে আমার মাথা ঘামাইনি, কারণ লেস দেন ইকুয়াল পর্যন্ত পাওয়ার অর্থ হচ্ছে উই গট লেস দেন ইকুয়াল রিলেশনাল অপারেটর। তারপরে অন্য লেটার থাকলে তারপরেরটা আমরা পরের ট্রানজিশন ডায়াগ্রাম দিয়ে চেক করব, অথবা আবার এই জিরো থেকে স্টার্ট করব, ঠিক আছে? সো বাট লেস দেন, শুধু লেস দেনকে আইডেন্টিফাই করতে গেলে আমাকে একটা এক্সট্রা ক্যারেক্টার কনজিউম করতে হচ্ছে। মনে করো বি কে আমরা নিয়ে নিলাম, বাট বি কে তো আমার আইডেন্টিফাই করা হয়নি। সো আমি যদি আবার ফরওয়ার্ড পয়েন্টারকে মুভ করি আগে, তাহলে বিটা তো মিস হয়ে গেল। এজন্য যদি আমরা লেস দেনের পরে এই অল্টারনেট এই পার্টটার মধ্যে যদি আসি, সেক্ষেত্রে স্টার মানে ওকে ওয়ান স্টেপ ব্যাক করতে হবে, কারণ ব্যাক করে আবার আমরা স্টার্ট স্টেপ থেকে শুরু করব। সো আমি যদি রিলেশনাল অপারেটর পাই, তাহলে আমি 0 নাম্বার স্টার্ট থেকে যদি শুরু করি, তাহলে এই যে কোনো একটার মধ্যে পড়লো। বাট ফর এক্সাম্পল আমি যদি এ পাই, এ পেলে কি হবে, এই কোনো কন্ডিশনই স্যাটিসফাই হবে না, লেস দেনও পাইনি, ইকুয়াল টুও পাইনি, গ্রেটার দেন অপারেটরও পাইনি, আসলে আমি কি পেয়েছি, একটা লেটার পেয়েছি। সো তখন কি হবে, এই ট্রানজিশন ডায়াগ্রামটা এক্সিকিউটই হবে না, তখন আমাকে অন্য আরো যে অনেকগুলো ডায়াগ্রাম অ্যাকচুয়ালি থাকবে টোকেন অনুযায়ী, যতগুলো টোকেন ততগুলো ট্রানজিশন ডায়াগ্রাম, বা অ্যাকচুয়ালি ততগুলো রেগুলার এক্সপ্রেশন অনুযায়ী ভিন্ন ভিন্ন রুলস, তাই না? সো যদি আমার এই স্টার্ট স্টেট 0 থেকে শুরু করলাম, সো ফার্স্টে আমি চেক করছি যে আমি যে ক্যারেক্টার বা যে সিম্বলটা পেয়েছি এটার মধ্যে কি রিলেশনাল অপারেটর আছে কিনা। যদি রিলেশনাল অপারেটর থাকে তাহলে এই যে কোনো একটা স্টেটের মধ্যে এটা অ্যাকসেপ্ট করে ফেললো। হ্যাঁ, আমি মনে করো আমি একটা প্রোগ্রাম লিখছি
বা একটা কম্পাইলারের লেক্সিক্যাল অ্যানালাইসিসটা করতে চাচ্ছি, যেটা কি করবে এই টোকেনগুলোকে আইডেন্টিফাই করবে। ফর এক্সাম্পল এখানে কি কি টোকেন আছে, ইফ আছে, দেন আছে, ইলস আছে, রিলেশনাল অপারেটর আছে, আইডেন্টিফায়ার আছে, নাম্বার আছে। সো ইফ দেন ইলস হচ্ছে আবার স্পেশাল টোকেন। কেন স্পেশাল টোকেন বলছি? এরা হচ্ছে কিওয়ার্ড, রিজার্ভ ওয়ার্ড, সো এদেরকে আমি একটু স্পেশাল বলছি। সো এদের ট্রানজিশন ডায়াগ্রামটা আমি কিন্তু দেখাইনি, আমি শুরু করেছি রিলেশনাল অপারেটর থেকে। আচ্ছা, এদের কথা একটু পরে আসছি, এরা কি রিজার্ভ ওয়ার্ড। হ্যাঁ, এদেরটা ট্রানজিশন ডায়াগ্রাম ড্র করতে পারি, একটা অল্টারনেট ওয়েও আছে, একটু পরে আসছি। তো শুরুতে আমি কি করছি, রিলেশনাল অপারেটরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। সো আমি যে লেক্সিক্যাল অ্যানালাইজার কি করবে, আমার ইনপুট সোর্স ফাইল থেকে একটা একটা করে ক্যারেক্টার নিয়ে আসবে, এমন করে আই কে আনবে, এফ কে আনবে, হ্যাঁ, লেফট প্যারেন্থেসিস কে আনবে, এ কে আনবে, এবং প্রত্যেকটা সিম্বলকে ও কোন টোকেনের সাথে ম্যাচ করে সেটাও আইডেন্টিফাই করবে। সো আমি যদি ট্রানজিশন ডায়াগ্রাম দিয়ে জিনিসটাকে দেখতে চাই, তাহলে আমি জিরো স্টার্ট থেকে শুরু করলাম, তারপরে যদি রিলেশনাল অপারেটর পেয়ে যাই, যে কোনো তিনটার একটাতে ঢুকে যাবে। বাট মনে করো আমি কোনো রিলেশনাল অপারেটর পেলাম না, তাহলে আমি কি করব, ডিফাইন ট্রানজিশন ডায়াগ্রাম দিয়ে স্টার্ট করব, যে ঠিক আছে আমার টোকেনটা রিলেশনাল অপারেটর না, ওকে, তাহলে আমার টোকেনটাকে আইডেন্টিফাই এটা দিয়ে চেক করি। সো আবার আমি আরেকটা, মনে করো আরেকটা ফাইনাইট অটোমেটর বা ডিএফএ আছে, তো সেটা দিয়ে স্টার্ট করি। সেটা দিয়ে আবার কি স্টার্ট নাম্বার, যখন স্টেটটা কিন্তু ডিফাইন নাম্বার দিয়েছি বোঝার সুবিধার জন্য, হ্যাঁ, যেমন এটা রিলেশনাল অপারেটরকে আইডেন্টিফাই করার জন্য যে স্টেট গুলো ছিল, সেই স্টেট গুলোতে যে নাম্বার আছে অবশ্যই আমি সেই নাম্বার ইউজ করব না, প্রত্যেকটা স্টেটকে আইডেন্টিফাই করেছি ডিফারেন্ট নাম্বারিং করে, ঠিক আছে। সো আমার দেখবে যে 0 থেকে 8 পর্যন্ত ইউজ হয়ে গিয়েছে। সো আমি একটা ডিফারেন্ট নাম্বার নিয়েছি 9, আমি সিকোয়েন্সিয়ালি নিয়েছি, তুমি চাইলে নিতে পারো নাও নিতে পারো, সিকোয়েন্সিয়ালি নিলে তোমার জন্য সুবিধা হবে ডায়াগ্রামটা ড্র করতে। সো এখন আমাকে দেখতে হবে যে আমার ইনপুট সিম্বলটা আইডেন্টিফায়ার কিনা। ফাইন, সো আইডেন্টিফায়ার দেখার জন্য আমাদের যে রেগুলার এক্সপ্রেশন ছিল, সো রেগুলার এক্সপ্রেশনটার দিকে তাকাই। আইডেন্টিফায়ারের জন্য আমার লেটার থাকতে হবে ইনপুট সিম্বলে, তারপরে লেটার অর ডিজিট 0 আর মোর টাইমস, মানে থাকতেও পারে, আবার থাকলেও এক বা একাধিক থাকতে পারে, আবার নাও থাকতে পারে। সো এই আইডেন্টিফায়ারের যদি আমি অ্যাকর্ডিং টু এই রেগুলার এক্সপ্রেশন অনুযায়ী আমি যদি একটা ট্রানজিশন ডায়াগ্রাম ড্র করতে চাই, তাহলে কিভাবে ড্র করব, আমি এই স্টার্টে গেলাম, তারপরে লেটার, হ্যাঁ, লেটার এ বি সি যে কোনো, হ্যাঁ, 26টা লেটার আপার কেস বা লোয়ার কেস যেটাই বলি, যে কোনো হতে পারে। সো লেটার পেলে 9 থেকে 10 এ গেলাম। সো 10 কি আমি কি করেছি, অ্যাকসেপ্টিং করিনি, খেয়াল করো একটু, কেন করিনি, কারণ লেটারের পরে আবার লেটার থাকতে পারে, অর ডিজিট থাকতে পারে। সো লেটার অর ডিজিট এটা কিন্তু থাকতেও পারে, নাও থাকতে পারে। সো আমি কিন্তু স্টেট সুইচিং করিনি, কারণ এরা থাকতেও পারে, নাও থাকতে পারে। সো যদি থাকে তো ফাইন, মনে করো আমি যদি লিখি, আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ভেরিয়েবলটার নাম হচ্ছে ab1, ফর এক্সাম্পল ab1। সো ab1 টা কি হবে, একটা লেটার পেলো a, তারপরে আবার লেটার পেলো 10 এর মধ্যেই থাকবো, b পেলো, ফাইন, 1 পেলো, ওকে ফাইন, তারপরে মনে করো স্পেস আছে, বা স্পেস আছে, বা মনে করো সেমিকোলন আছে। ফর এক্সাম্পল আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যে int ইন্টিজার, তারপরে ab1। সো ইন্টিজার একটা রিজার্ভ ওয়ার্ড, এটাকে আমি আপাতত স্কিপ করছি, মনে করো আমি 1 বাই 1 আমার কার্সরটা এইভাবে করে পার্স করছে। সো ab1 পাওয়ার পরে আমি আসলে কোন স্টেটটাতে আছি, স্টেট নাম্বার 10 এ আছি। দেন আমি কি পেয়েছি, আদার মানে কি, ধরো এখানে সেমিকোলন আছে। সো লেটার অর ডিজিট অবশ্যই না, অন্য কোনো আদার সিম্বল। সো যেই আমি আদার সিম্বল পাবো, সাথে সাথে আমি কি করছি, ফাইনাল স্টেটে যাচ্ছি। এবং এখানে কিন্তু একটা স্টার সাইনও আছে, কারণ আমি কিন্তু সেমিকোলনকে এক্সট্রা কনজিউম করেছি। আর সেমিকোলনটা পাওয়ার পর আমি বুঝতে পারছি যে আমার কিন্তু একটা পার্টিকুলার টোকেনকে আইডেন্টিফাই করা শেষ। সো আমি যদি অ্যাকসেপ্ট স্টেটে রিচ করেছি, তার মানে আমার টোকেনটা ভ্যালিড আইডেন্টিফায়ার, ওকে। আর স্টার কেন দিয়েছি, আমার পয়েন্টার দিতে একটা এক্সট্রা ক্যারেক্টার করেছে। সো আমি একটু ব্যাকট্র্যাক করে নেক্সট আবার সেমিকোলন থেকে আবার স্টার্ট করব। সো সেমিকোলন বা স্পেস এগুলোকে তুমি আলাদা আলাদা তুমি কন্ডিশন দিতে পারো, যে তোমার টোকেনটা যদি সেমিকোলন হয়, স্পেস হয়, সেক্ষেত্রে এটাকে সেমিকোলন হিসেবে আইডেন্টিফাই করবে। সেটা ট্রানজিশন ডায়াগ্রামে দেখাইনি, কারণ এটা খুবই সিম্পল।
সো হতে পারে এটা ab1 কি ভ্যালিড আইডেন্টিফায়ার। যদি একটা ইনভ্যালিড আইডেন্টিফায়ার দিতাম ইন্টিজার 1a সেমিকোলন, তাহলে কি হতো? আমি স্টার্টে এসেছি 9 থেকে, আমি লেটার পাচ্ছি না, কি আছে এখানে? ডিজিট আছে, তাহলে কি এই কন্ডিশন গুলোতে ফিল আপ হচ্ছে না। সো ফিল আপ যেহেতু হচ্ছে না, আমি কি করব? অ্যানাদার ট্রানজিশন ডায়াগ্রাম দিয়ে ট্রাই করব। শুরুতেই আমি কিন্তু বলছি আইডি অনুযায়ী এটাকে আমি রিজেক্ট করছি, যেহেতু আমি এখানে আর পাস করতে পারছি না, যাচ্ছে না, কন্ডিশন ফলো করছে না, কারণ এখানে নিউমেরিক 1 আছে। সো অ্যাকচুয়ালি তখন আমরা কি করব? 1 এটাকে দিয়ে আমরা আসলে অ্যানাদার ট্রানজিশন ডায়াগ্রাম আছে নাম্বারের জন্য, তখন আমরা এখান থেকে আমরা ট্রাই করব যে এটা কোনো নাম্বার কিনা। ফর এক্সাম্পল আমার যদি 1a থাকতো, হ্যাঁ 1a এটা অ্যাকচুয়ালি ইনভ্যালিড আইডেন্টিফায়ার, তাই না? 1a থাকলে কি হবে? কোনো ট্রানজিশন ডায়াগ্রাম দিয়ে সুইচ করবে না, তখন ইন দ্যাট কেস আমরা বলবো এটা ইনভ্যালিড টোকেন। ঠিক আছে, যখন আমরা ট্রাই করি, যেমন এখানে নাম্বারের জন্য দেয়া আছে, নাম্বারটা হতে পারে নরমাল নাম্বার, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, আর এখানে কিন্তু দেখো উদাহরণ দেয়া আছে, বরং করো 1240, এটা কি একটা ভ্যালিড নিউমেরিক্যাল নাম্বার। এটা কি? এটা হচ্ছে মনে করো একটা রিয়েল নাম্বার, এটা মনে করো এটা কি ফ্লোটিং পয়েন্ট নাম্বার, বা নাম্বারটা কেউ হয়তো এভাবে দিতে পারে, বাট কেউ হয়তো এভাবে দিতে পারে, হ্যাঁ প্রোগ্রামার বিভিন্ন ভাবে লিখতে পারে, ধরে নিচ্ছে আর কি এগুলো ভ্যালিড। যেগুলো এগুলো যদি ভ্যালিড হয় তাহলে এগুলো অনুযায়ী 3টা ট্রানজিশন ডায়াগ্রাম ড্র করা হয়েছে। খুব সিম্পল, যদি বলি সিম্পল ইন্টিজার, তাহলে কি হবে? মনে করো 1240। সো এটা দিয়ে যদি আমরা ট্রাই করি, একটা ডিজিট পেলাম 1, তারপরে কি 2 4, এখানেই থাকছি 0, তারপরে অন্য কোনো স্পেস থাকতে পারে বা আদার পেলেই সাথে সাথে বলছি দিস ইজ আ ইন্টিজার, অথবা ইয়েস বলো। ওয়ান পাওয়ার পরে ও এখানে দেখতো যে 1a, ও 1 কে বলতো যে 1 হচ্ছে একটা ভ্যালিড নাম্বার, তাই না? 1 এটা অনুযায়ী কি করতো? 1টাকে আইডেন্টিফাই করতো 1 ভ্যালিড নাম্বার, a ভ্যালিড নাম্বার। হ্যাঁ একটু খেয়াল করো 1a, হ্যাঁ 1a খুব ভালো একটা কোশ্চেন করেছে 1a, হ্যাঁ সো 1a কিন্তু এই আইডেন্টিফাই অনুযায়ী এটাকে রিজেক্ট করেছে। ফর এক্সাম্পল 1a টাকে যদি এদিকে নিয়ে আসে, হ্যাঁ নিয়ে আসতেই পারে, ও 1 পেলো, তারপরে কি আদার মানে কি? হ্যাঁ এ আদার, তুমি যদি আদারকে ডিফাইন না করে দাও, হ্যাঁ মনে করো আদার মানে কি? এই ডিজিট ছাড়া বাকি যে কোনো কিছু, রাইট? সো ডিজিট ছাড়া বাকি যে কোনো কিছু, তাহলে এ যদি পাই তাহলে কিন্তু আমি 27 অ্যাকসেপ্ট স্টেটে রিচ করে ফেলছি, তাই না? তখনও কি বলবে? 1 একটা ভ্যালিড নাম্বার, হ্যাঁ 1 একটা ভ্যালিড নাম্বার। আবার যখন এ কে তখনও নিবে, যখন এ, হ্যাঁ 1a, এটাকে বলবে কি? ভ্যালিড আইডেন্টিফায়ার। সো 1 কেও আলাদা আইডেন্টিফাই করবে, এ কে আলাদা আইডেন্টিফাই করবে, তাই না? 1 একটা টোকেন, এ একটা টোকেন। বাট সেক্ষেত্রে হ্যাঁ অ্যাকচুয়ালি ইউজার কিন্তু লিখেছিল ইন্টিজার 1a সেমিকোলন, হ্যাঁ সো এই যে ইন্টিজার 1a সেমিকোলন, ও ফার্স্টে যেটা আমরা ফার্স্ট ফেজে আছি, লেক্সিক্যাল অ্যানালাইসিস বলবে কি 1 একটা ইন্টিজার, এ একটা ইন্টিজার। বাট পরবর্তীতে পার্সার যখন দেখবে যে একটা টাইপ ডিক্লেয়ার করেছো, তারপরে 1 আর এই দুইটা টোকেন পাশাপাশি, তখন পার্সার কি করবে? গ্রামার অনুযায়ী বলবে ইট ইজ নট ভ্যালিড। ঠিক আছে, খুব ভালো কথা বলেছো। 1 এ কিন্তু এটা অনুযায়ী, হ্যাঁ আমরা যেভাবে ডায়াগ্রাম ড্র করেছি, যদি আদারকে কোনোভাবে ডিফাইন না করে দিই, যদি আমি বলি যে আদারটা হচ্ছে স্পেস অর সেমিকোলন, যদি ইউজার বলে দেয় আদার মানে কি, এখানে আদারটা উজ্জ্বল রাখা হয়েছে, আপ টু প্রোগ্রামারকে ছেড়ে দিয়েছে, তুমি যদি বলে দাও যে আদার মানে কিন্তু সেমিকোলন অর স্পেস, তাহলে কিন্তু 1 এটাকে ওইটা দিয়ে অ্যাকসেপ্ট করবে না, তাই না? 1 পাওয়ার পর ও দেখবে এ তো এ কি একটা লেটার, তাই না? তখন এটাকে অ্যাকসেপ্ট করবে না। সো 1 এ তখন এটাকেও অ্যাকসেপ্ট করবে না। বাট আমি যদি বলি আদার মানে ডিজিট ছাড়া বাকি সবকিছু, তাহলে কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করবে। বাট সেক্ষেত্রে পরবর্তীতেও ভ্যালিড টোকেন হিসেবে রাখছে, কিন্তু যখন গ্রামার দেখবে, গ্রামার দেখার সময় কি করবে? যে ইন্টিজার একটা টাইপ ডিক্লেয়ার করা হয়েছে, তো টাইপের পরে কি থাকে? একটা ভ্যালিড ভ্যারিয়েবলের নেম। সো ভ্যালিড ভ্যারিয়েবলের নেম অনুযায়ী পাশাপাশি দুইটা টোকেন, একটা নিউমেরিক্যাল একটা আইডেন্টিফায়ার এভাবে থাকতে পারে না, তখন এটাকে এরর দিবে, মানে এটা পরবর্তী ফেজে ধরা পড়বে। ঠিক আছে, যে কোশ্চেন করেছিল বুঝতে পেরেছো কি?
এটা ডিপেন্ড করছে তুমি আদারকে কিভাবে ডিফাইন করছো। তুমি যদি ইন্টেলিজেন্ট প্রোগ্রামার হও তুমি আদারকে আগেই বলা যে আদার মানে হচ্ছে স্পেস অর সেমিকোলন, অন্য কিছু না। তাহলে আবার অন্য ক্ষেত্রে অন্য প্রবলেম হতে পারে, যেমন এখানে তুমি আদার মানে কি, আদার মানে কিন্তু লেটার আর ডিজিট ছাড়া এনি সিম্বল দেখে কিন্তু খুব পারফেক্টলি আমরা এখানে রিলেশনাল অপারেটরকে আইডেন্টিফাই করেছি। সো নরমালি আমার আদারকে ডিফাইন করাটা ঠিক বুদ্ধিমানের কাজ হবে না, কারণ তাহলে আবার এই জায়গায় স্টাক হয়ে যাব, তাই না? কারণ এ লেস দেন এর পরে দুটো অ্যাকচুয়ালি কি, দুটো কিন্তু লেস দেন কি কম্প্যারিজন অপারেটর। সো কম্প্যারিজন অপারেটরের ক্ষেত্রে পাশাপাশি দুইটা অপারেন্ট কি হবে, হ্যাঁ দুইটা অপারেন্ট কিন্তু ভ্যালিড একটা সিম্বল হবে, ভ্যালিড ভেরিয়েবল হতে পারে, ভ্যালিড নিউমেরিক্যাল নাম্বার হতে পারে। সো আদার যদি তুমি স্পেস আর সেমিকোলন দাও তাহলে কিন্তু তুমি একটু ঝামেলায় পড়ে যাবে, তখন রিলেশনাল অপারেটরের ক্ষেত্রে কি হবে, নো বলবে, ঠিক আছে? সো আদারকে আদার হিসেবে ধরে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আদার মানে কি এই সিম্বল গুলো ছাড়া বাকি যে কোনো কিছু। তাহলে কি হবে, যদি আদার যদি স্পেস আর সেমিকোলন না হয় যা কিছু হতে পারে, যা কিছু তুমি ডিফাইন করলাম না যেমন করো, তাহলে এই ক্ষেত্রে তোমার 1 এটাকে ও কি করবে, 1 কেও অ্যাকসেপ্ট করবে, এ কেও কি করবে, এ কে এখান দিয়ে অ্যাকসেপ্ট করবে যে এ হচ্ছে একটা ভ্যালিড আইডেন্টিফায়ার, 1 হচ্ছে একটা ভ্যালিড নিউমেরিক্যাল। 27 স্টেটে এ কে বলবে, 1 কে বলবে ভ্যালিড নিউমেরিক্যাল, আর এখানে কি বলবে, এ কে বলবে ভ্যালিড আইডেন্টিফায়ার। পরবর্তীতে সিনট্যাক্স অ্যানালাইজার 1 আর এ কে দেখবে পাশাপাশি দুইটা টোকেন, হ্যাঁ দুইটাই ভ্যালিড টোকেন, বাট এরা কি একটা ইন্টিজার, হ্যাঁ ভেরিয়েবল টাইপ ডিক্লারেশনের পরে এই দুইটা টোকেন পাশাপাশি বসে আছে, ফার্স্ট টাইম ইউজ করা হয়েছে, আগে কোথাও ইউজ করাও হয়নি, তার মানে কি ইট ইজ এরর, ঠিক আছে? সেটা পরবর্তীতে কে দেখবে, গ্রামার দিয়ে সিনট্যাক্স অ্যানালাইজার দেখবে। এভাবে করে চিন্তা করবা, তখন নিজের অ্যানসারটা খুঁজে পাবা। বুঝতে পেরেছো কি আমার কথাটা? সো আদারটা কি আসলে, আদার মানে হচ্ছে এই সিম্বল ডিজিট ছাড়া এনি যে কোনো কিছু, মানে এখানে ডিজিট লিখেছি, সো এই ট্রানজিশন ডায়াগ্রামে আদার মানে কি ডিজিট ছাড়া অন্য যে কোনো কিছু। যদি আমরা এই ডায়াগ্রামটা দেখি, এখানে আদার মানে কি লেটার হতে পারে, স্পেস হতে পারে, সেমিকোলন হতে পারে, ঠিক আছে? আবার এখানে আদার মানে কি লেটার আর ডিজিট পেলে এখানে থাকছি, এছাড়া লেটার আর ডিজিট ছাড়া বাকি কিছু। সো আদারটা কিন্তু ট্রানজিশন ডায়াগ্রাম টু ডায়াগ্রাম কিন্তু আদারের মিনিংটা ভ্যারি করছে, কারণ এখানে আদার মানে কি লেটার আর ডিজিট ছাড়া বাকি কিছু, ঠিক আছে? আবার এখানে আদার মানে কি ডিলিমিটার মানে কি হোয়াইট স্পেস, ট্যাব, ব্ল্যাঙ্ক স্পেস ছাড়া বাকি যা কিছু, ঠিক আছে? সো আদারকে আমরা ডিফাইন করব না, এই ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আদারটা ডিফাইন হয়ে যাচ্ছে। আর যে প্রবলেমটা আমরা বললাম যে 1 এ কে এই আইডেন্টিফাই কি করবে, রিজেক্ট করবে, পরবর্তীতে 1 কে কি করতে পারে, হ্যাঁ এখানে এসে 1 কে বলবে এটা ভ্যালিড একটা ইন্টিজার নাম্বার, অবশ্যই 1 একটা ভ্যালিড ইন্টিজার নাম্বার, বাট ইন্টিজার 1 এ এখানে এটা কিন্তু নট রাইট অ্যাপ্রোপ্রিয়েট প্লেস, কারণ এখানে কি যেহেতু আমি একটা ভেরিয়েবলের টাইপ ডিক্লেয়ার করেছি, সেই ভেরিয়েবল টাইপের পরে অবশ্যই একটা ভ্যালিড ভেরিয়েবলের নাম থাকবে। এই যে এই রুলসটা কে বলবে, কনটেক্সট ফ্রি গ্রামার বলবে, যেটা পার্সার দেখবে, ঠিক আছে? সো লেক্সিক্যাল অ্যানালাইজার শুধু তোমাকে প্রত্যেকটা ক্যারেক্টার বা প্রত্যেকটা সিম্বলকে টোকেনে ক্লাসিফাই করবে, আর কোনো কাজ করবে না। সো এখানে কিন্তু তাহলে কি সব ভুল কিন্তু ধরা পড়ছে না, ধরতে পারছে কি, আস্তে আস্তে মিলাতে পারছো? আচ্ছা, সো আমরা আগাই। আরো কারো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে মন খুলে কোশ্চেন করবে, কারণ কোশ্চেন করলে কিন্তু অনেক কিছুর আরো ডিটেইলস অ্যানসারটা বের হয়ে আসে, ঠিক আছে? ধরতে পেরেছি কি? আচ্ছা, সো এখানে একটু যে টোকেন গুলো দেখাচ্ছি কিন্তু খুব অল্প কয়েকটা টোকেন দেখিয়েছি, আইডি দেখেছি, হোয়াইট স্পেস, হ্যাঁ রিয়েল নাম্বার, ইন্টিজার নাম্বারকে ভাগ ভাগ করে দেখানো হয়েছে। নট নেসেসারি তোমাকে যে এভাবেই ড্র করতে হবে, এটা একটা ওয়ে দেখানো হয়েছে, হ্যাঁ যেমন রিলেশনাল অপারেটরের জন্য একটা ট্রানজিশন ডায়াগ্রাম, হ্যাঁ আমরা যে বলেছিলাম যে যে টোকেনগুলোকে আইডেন্টিফাই করব সেখানে রিলেশনাল অপারেটর থাকবে, নাম্বার থাকবে, আনসাইন্ড নাম্বারটা হতে পারে ইন্টিজার, হতে পারে এভাবে জাস্ট ফ্লোটিং পয়েন্ট বা রিয়েল, বা ফ্লোটিং পয়েন্টের পরে এরকম ই সাইন দিয়ে প্লাস মাইনাস দিয়ে তার পাওয়ারটাও বলা হতে পারে। সেই যে কোনো 20, 21, 19 পড়লে এটা ভ্যালিড নিউমেরিক্যাল, আর 2, 3, 5, 7, 9, 10 যদি রিচ করতে পারি ভ্যালিড রিলেশনাল অপারেটর, 11তে রিচ করতে পারি এটা ভ্যালিড আইডেন্টিফায়ার অর কিওয়ার্ড। এখানে একটা ব্যাপার আছে, একটু পরে বলছি,
30 রিচ করতে পারলে এটা হোয়াইট স্পেস অথবা ডিলিমিটার। আচ্ছা, সো আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা কোন টোকেনগুলোকে আইডেন্টিফাই করব, এই টোকেনগুলোকে, তাই না? ইফ দেন ইলস কিওয়ার্ড, রিলেশনাল অপারেটর, আইডি, নাম্বার। সো আমরা রিলেশনাল অপারেটর, আইডি, নাম্বারকে দেখলাম, প্লাস আমরা হোয়াইট স্পেসকেও দেখলাম। ইফ দেন ইলস এটাকে স্কিপ করেছি, তাই না? ইফ দেন ইলস একটু দেখি, আমরা একটু আইডি যে ট্রানজিশন ডায়াগ্রামটা ছিল সেখানে একটু ব্যাক করি। ইফ দেন ইলস কি দেখো তো, আইডি অ্যাকসেপ্ট করবে কিনা বলো দেখে আমাকে একটু। ইফ, ইফ মানে কি, তুমি আই পেয়েছো, তারপরে ইফ পেয়েছো, আই একটা লেটার, এফ আরেকটা লেটার, তাই না? তারপরে ইফ এর পরে অন্য যে কোনো কিছু পেয়ে গেলে সাথে সাথে কি বলবে, ইফ একটা ভ্যালিড আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার কি না এটা কি বুঝতে পেরেছি? সো ইফ কেও কিন্তু বলবে ভ্যালিড আইডেন্টিফায়ার, ইলস কেও বলবে ভ্যালিড আইডেন্টিফায়ার, হ্যাঁ, হোয়াইল কেও বলবে ভ্যালিড আইডেন্টিফায়ার। তাহলে কি ঝামেলা হয়ে যাচ্ছে না? তাহলে কি করতে পারি বলো দেখি। এনিওয়ে টু ডিস্টিংগুইশ আইডি এন্ড কিওয়ার্ড, কোনো ওয়ে আছে? ইয়েস, রাইট, ইয়েস, অ্যাকচুয়ালি তাই। যেহেতু ইফ দেন ধরে নেওয়া হচ্ছে বিগিনও একটা কিওয়ার্ড, সো প্রত্যেকটা কিওয়ার্ডকে আগে থেকে আমি কি করতে পারি, সিম্বল টেবিলে স্টোর করে রাখতে পারি। এখানে স্পেসিফিক এক একটা নাম্বার দেওয়া হচ্ছে পরবর্তীতে আইডেন্টিফিকেশনের সুবিধার জন্য, যে এগুলো হচ্ছে রিজার্ভড ওয়ার্ড। এই রিজার্ভড ওয়ার্ডগুলো কিন্তু আইডেন্টিফায়ার হিসেবে ভুল আইডেন্টিফিকেশন হবে। সো এরা অবশ্যই ভ্যালিড, দেখো আইএফ কিন্তু ভ্যালিড আইডেন্টিফায়ার, কোনো ভুল নাই, তাই না? সো এগুলোকে আগে থেকে লিস্টিং করে রাখবো। আলাদা আলাদা ট্রানজিশন ডায়াগ্রাম ড্র করতে পারি, সেক্ষেত্রে এই সবগুলোর শুরুতেই যদি এই চেকিংটা করি যে এরা কিওয়ার্ড কিনা, সেটা ট্রানজিশন ডায়াগ্রাম দিয়ে চেক করতে পারি, বা সিম্পল এই টেবিল থেকে জাস্ট ম্যাচ করব যে এরা কোনো কিওয়ার্ডের সাথে ম্যাচ হচ্ছে কিনা। তো যদি ম্যাচ হয়ে যায় তাকে আমরা আইডি দিয়ে আর চেকই করব না, যদি ম্যাচ না হয় তখন আমরা চেক করব, আইডি দিয়ে চেক করব, নাম্বার দিয়ে চেক করব, রিলেশনাল অপারেটর দিয়ে চেক করব যে কোনটার মধ্যে যাচ্ছে। সো এটা হচ্ছে খুব সিম্পল, জাস্ট 5টা ক্যাটাগরি টোকেনের জন্য আমি ট্রানজিশন ডায়াগ্রামটা দেখিয়েছি। সো অ্যাকচুয়ালি টোকেন কিন্তু আরো অনেক ধরনের হতে পারে, তাই না? সো অপারেটরও শুধু রিলেশনাল না, ম্যাথমেটিক্যাল আর অনেক ধরনের অপারেটর আছে, তোমরা নিজেরাই জানো, খুব সিম্পলি ভাবে দেখানো হয়েছে। সো এখানে আরো কয়েকটা ট্রানজিশন ডায়াগ্রাম এক্সাম্পল দেওয়া আছে, একটু দেখে নিবা। আচ্ছা, এখানে একটা ছোট্ট শুরু কোড দেওয়া হয়েছে, খুব সিম্পল। এখানে কয়েকটা ফাংশন ইউজ করা হয়েছে, ফাংশনগুলোর সাথে একটু পরিচয় করে দিই। নেক্সট কার কি করবে, একটা একটা করে ক্যারেক্টার কনজিউম করবে। রিড ট্র্যাক্ট কি করবে, একটু আগে বলেছি, ফরওয়ার্ড পয়েন্টারকে ওয়ান স্টেপ ব্যাক করা। ইনস্টল নাম্বার, ইনস্টল আইডি কি করবে, সিম্বল টেবিলে সেভ করবে। গেট টোকেন মানে নেক্সট টোকেনটাকে তুমি যদি রিড করতে চাও, এটা ডিজিট কিনা, এটা লেটার কিনা, অথবা কোন স্টেপে স্টাক হয়ে গেলে যেন রিকভারি একটা অপশন থাকে। সো আমি যে টোকেনগুলো দেখালাম জাস্ট 5টা ক্যাটাগরির টোকেন, কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, নাম্বার, রিলেশনাল অপারেটর আর কি হোয়াইট স্পেস। হ্যাঁ, সো প্রত্যেকটা স্টার্টিং স্টেজটাকে কেস নাম্বার ধরে দেওয়া হয়েছে। হ্যাঁ, দুটো পয়েন্টার রাখা হয়েছে, লেক্সিম বিগিনিং এন্ড ফরওয়ার্ড পয়েন্টার। স্টেট 0 থেকে শুরু করা হয়েছে এবং স্টার্ট স্টেটটাও 0। সিম্পল দুটো ভেরিয়েবল নেওয়া হয়েছে। সিম্পল এটাকে সিতে অ্যাকচুয়ালি না, নরমাল সুডোকোড ফরম্যাটে লেখা হয়েছে। সুডোকোড সম্পর্কে সবার আইডিয়া আছে তো, সুডোকোড কি রকম থাকে, এটা অ্যাকচুয়ালি তো ভ্যালিড সুডোকোড না, এটা অনেকটা সির সাথে তুমি সিমিলারিটি পাবা। সো সুইচ কেস লেখা হয়েছে। কেস 0 মানে কি, শুরুতেই রিলেশনাল অপারেটরের ট্রানজিশন ডায়াগ্রামটা চেক করা হয়েছে। হ্যাঁ, 0তে যদি পড়ি, একটা একটা করে ক্যারেক্টার নিব। তো সি ইজ লুক অ্যাহেড ক্যারেক্টার। লুক অ্যাহেড মানে যাকে আগে থেকে আমরা লুক অ্যাহেড করছি। তো সিটা যদি ব্ল্যাঙ্ক হয়, ট্যাব হয়, নিউ লাইন হয়, তাহলে কি করব, স্টেট 0তেই থাকবো। ঠিক আছে? লেক্সিম বিগিনিং, একটা বিগিনিং পয়েন্টার, একটা ফরওয়ার্ড পয়েন্টার থাকে, খেয়াল আছে? বিগিনিং কে ওয়ান স্পেস আমরা কি করব, এক এক করে আগাবো, কারণ ব্ল্যাঙ্ক, ট্যাব, নিউ লাইন কে ইগনোর করব। ওকে ফাইন। যদি ব্ল্যাঙ্ক, ট্যাব, নিউ লাইন না হয় তাহলে সি কি লেস দেন ক্যারেক্টার, তাহলে স্টেট 1 এ সুইচ করব। ইকুয়াল, সি এর মধ্যে যদি ইকুয়াল থাকে স্টেট 5 এ সুইচ করব। খুব সিম্পল করে স্টেটের ভ্যালুগুলোকে আমরা কি করছি, রিসেট করছি। আমার ইনপুট ক্যারেক্টারটা কোন সিম্বলে ম্যাচ করছে তার উপর ডিপেন্ড করে। এগুলোর কোনোটাতে যদি না পড়ে, লেসও না, ইকুয়ালও না, গ্রেটারও না, তাহলে স্টেটকে ফেল একটা ফাংশনকে কল করছি, ফেল।
সো ফেলটা কোথায় আছে দেখো তো একটু, লাস্টে ফেলটার একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে। ফেল মানে কি, রিলেশনাল অপারেটরের মধ্যে যাচ্ছে না। তখন আমরা কি করব, আবার সুইচ কেস দিয়ে আবার স্টার্টিং স্টেট থেকে শুরু করছি। যদি আমরা কেস 0-তে যে স্টাক হয়ে থাকি তাহলে 9-এ চলে যাব। যদি 9-এ যে স্টাক হই 12-এ চলে যাব। কেন এই নাম্বারগুলো একটু খেয়াল করি। সো আমি যদি 0-তে যে স্টাক হই তার মানে কি এই কোনটাতে ম্যাচ করছে না, তখন রিলেশনাল অপারেটরের ভিতর পড়ছে না। তখন আমি কি 0-তে যে স্টাক হলে আমি কই চলে গিয়েছি দেখবা, কেস 9-এ গিয়েছি। 9 কোনটা, স্টার্টিং স্টেট অফ আইডেন্টিফায়ার। তাহলে আইডেন্টিফায়ারকে চেক করব। আর যদি আইডেন্টিফায়ার কেস 9-এ যে স্টাক হয়ে গিয়েছে এটা আইডেন্টিফায়ারও না, তাহলে ফেলকে কল করলে কোথায় চলে যাব, 9 হলে 12 স্টেটে চলে যাব। 12 স্টেট মানে কি খেয়াল আছে, 12 ছিল কোন স্টেটে, নাম্বারের ক্ষেত্রে। চলে যাই, নাম্বারের ক্ষেত্রে স্টার্টিং স্টেটটা ছিল 12। সো এই ডায়াগ্রামটা আগে ভালো করে দেখবে, এই ডায়াগ্রামকে ফলো করেই এই সুডো কোডটা লেখা হয়েছে। জাস্ট তোমাদের একটু আইডিয়া দেওয়া হয়েছে যে কিভাবে আমরা এটাকে সিম্পল প্রোগ্রামিং এ ইমপ্লিমেন্ট করতে পারি। সো আমরা এই ডায়াগ্রামটা কম্পিউটারকে দিতে, ডায়াগ্রাম দেখে তো বুঝবে না, ডায়াগ্রামকে কি করতে হবে, কোডিং করতে হবে। হ্যাঁ, সো সিম্পল ভাবে এটাকে কোডিং করা হয়েছে। তুমি এটাকে যে কোনো ল্যাঙ্গুয়েজে ইমপ্লিমেন্ট করতে পারো। এটা কি বোঝা গিয়েছে? কোডটা সবাই দেখবা, সুইচ কেস তো সবাই জানো। আর স্টেট গুলোকে আমরা সার্কেল দিয়ে পিক্টোরিয়ালি দেখিয়েছি। এখানে স্টেট গুলোকে সিম্পল ইন্টিজার ভেরিয়েবল রাখা হয়েছে। ওকে, এটা খুব সিম্পলি ভাবে দেখানো হয়েছে, জাস্ট 5টা ক্যাটাগরি টোকেনের জন্য। ঠিক আছে, ওকে। সো অনেকক্ষণ হয়ে গেল, একটু মনে হতে পারে প্রথমবার দেখেছো। হ্যাঁ, সো অনেক সময় অনেক জায়গায় স্টাক হয়ে যাবে, একটু বইটা আবার দেখবে আর রেকর্ডিংটা দিয়ে দেব। সো এটা কিন্তু সব কন্ডিশন চিন্তা করা হয়নি, জাস্ট 5টা টোকেনের জন্য আইডেন্টিফাই করা হয়েছে। ওকে, সো 1A এরকম কিছু এক্সেপশনাল কেস থাকতে পারে, সেক্ষেত্রে হয়তো ভুলভাবে আলাদা আলাদা টোকেন হিসেবে আইডেন্টিফাই করতে পারে। সো পরবর্তীতে আবার পার্সার যখন যাবে সে গ্রামার চেক করে তখন আবার কি করবে, টোকেনগুলো ভ্যালিড হলো বলবে যে এটার প্লেসমেন্ট ঠিক নাই। ঠিক আছে, সো তখন আবার এই এররগুলো ধরা পড়বে। ওকে, সো আমার তো একটু ছিল আরেকটু পড়ানো। সবাই কি টায়ার্ড হয়ে গিয়েছো? জি ম্যাম। আচ্ছা, তোমাদেরকে একটু হোম টাস্ক দেওয়া যায় কিনা অবশ্যই এটা দেখবা। আর আরেকটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করছি, কিছু বেসিক কিছু টার্মিনোলজিস আমি ইউজ করেছি, রেগুলার এক্সপ্রেশনের কিছু রুলস ছিল। হ্যাঁ, আমি সেটা একটু এই স্লাইডটাতে দিয়ে দিয়েছি, তোমাদের হোম টাস্ক থাকবে। এই স্লাইডগুলো সবাই একটু গো থ্রু করবা। সবাই ফাইনাল টর্নামেন্টটাতে দেখেছো থিওরি অফ কম্পিউটেশনে, এখানে অনেক ধরনের রেগুলার ল্যাঙ্গুয়েজ, রেগুলার এক্সপ্রেশন অনেক কিছু আছে, এগুলো একটু গো থ্রু করবা। ঠিক আছে, এই স্লাইডটা আমি পড়াবো না, আমি দিয়ে দিব জাস্ট ফর বেসিক। হ্যাঁ, যে অনেকগুলো রুলস ছিল তাই না, ইউনিয়ন, অল্টারনেশন, কনক্যাটেনেশন, রেগুলার ল্যাঙ্গুয়েজকে লিখতে হয়। হ্যাঁ, বা নন রেগুলার ল্যাঙ্গুয়েজ ভিন্ন যে অপারেটর সাইনগুলোর মিনিং কি, হ্যাঁ এগুলো সব পড়ে এসেছো তোমরা, একটু দেখবা এই স্লাইডটা। ঠিক আছে, আমি দিয়ে দিব। আর আরেকটা পার্ট আজকে পড়ানোর উদ্দেশ্য ইচ্ছা ছিল, হ্যাঁ একটু ধরিয়ে দিই যাতে দেখে আসতে পারো। হ্যাঁ, আমাদের ট্রানজিশন ডায়াগ্রাম দেখছিলাম। ট্রানজিশন ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি ফর্মালি দুই ধরনের হতে পারে। তোমরা অনেকে বলছিলা যে এনএফএও হতে পারে, ডিএফএও হতে পারে। আমরা সিম্পল ডিএফএ মতো করে দেখছিলাম, কারণ ডিএফএ টা বোঝা একটু ইজিয়ার। বাট একই জিনিস ডিএফএ এর ইকুইভ্যালেন্ট এনএফএও কিন্তু ড্র করা সম্ভব। ওকে, সো অনেক ক্ষেত্রে সিচুয়েশন অনুযায়ী আমরা কিন্তু এনএফএও ইউজ করব। হ্যাঁ, সো ডিএফএ এনএফএ দুটার মধ্যে পার্থক্য মনে আছে কিনা? ডিএফএ তে কোনো এপসিলন ট্রানজিশন বা এমটি স্ট্রিং ট্রানজিশন থাকে না, যেটা এনএফএ তে থাকে, তাই না? এবং এনএফএ তে একটা সিম্বলের জন্য আমাদের দুই দিকে ট্রানজিশন থাকতে পারে। দুই দিকে মানে কি এক বা একাধিক ট্রানজিশন থাকতে পারে ফর দ্য সেম ইনপুট সিম্বল। যেমন এখানে একটা এনএফএ দেখানো হয়েছে, এখানে একটা ইনপুট দেওয়া হয়েছে, একটা ইনপুটের রেগুলার এক্সপ্রেশন দেওয়া হয়েছে। সোজা কথা যে আমার একটা ইনপুট স্ট্রিং মানে এই এনএফএ-টা কোন ধরনের স্ট্রিং অ্যাকসেপ্ট করবে, যারা এন্ড উইথ এ বি বি, মানে এরকম একটা স্ট্রিং কে অ্যাকসেপ্ট করবে যে স্ট্রিং গুলো এন্ড হবে এ বি বি দিয়ে। শুরুতে এ আর বি থাকতেও পারে, নাও থাকতে পারে, এ আর বি স্টার। সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ রেগুলার এক্সপ্রেশন দিয়ে একটা স্ট্রিং এর প্যাটার্ন কে বলছে যে এরকম একটা এনএফএ আমরা কিন্তু চাইলেই ড্র করতে পারি।
একটু আগে আমাদের ট্রানজিশন ডায়াগ্রাম দেখছিলাম, সেটা ছিল ডিএফএ। সো ডিএফ এর জন্য কি একই জিনিস যদি আমরা এনএফএ ডিএফএ কম্পেয়ার করি, তবে এটা ছিল আমার এনএফএ, এটা যদি আমরা ডিএফএ ড্র করি তাহলে এরকম হবে। সো ডিএফএ তে কি ছিল, কোনো এপসিলন ট্রানজিশন থাকবে না, মানে এমটি স্ট্রিং ট্রানজিশন থাকবে না, তোমরা জানো, এটা কিন্তু তোমাদের রিপিট, আমি একটু মনে করিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো। এবং একটা সিম্বলের জন্য একটাই মানে একটা মানে করো এর জন্য 0 থেকে 1 এ গিয়েছে, একই সাথে আবার 0 থেকে এর জন্য একটা সিম্বলের জন্য একটাই ট্রানজিশন থাকবে, এটা বলতে চাচ্ছি। ঠিক আছে, যেমন এনএফ এর ক্ষেত্রে এ দিলে এখানেও থাকতে পারি, এ দিলে এখানেও যেতে পারি, এরকম দুইটা অল্টারনেট ওয়ে আছে। সো এনএফ এ ডিএফএ তে এরকম অল্টারনেট ওয়ে থাকবে না, একটাই ওয়ে থাকবে, যে এ পেলে আমাকে এই স্টেটেই যেতে হবে অথবা এই স্টেটেই যেতে হবে, বি পেলে 0 এর মধ্যেই থাকতে হবে। যেমন এখানে এ দিলে আমরা দুই দিকে যেতে পারি, বাট ডিএফএ তে এরকম কোনো অল্টারনেট ওয়ে থাকবে না, কোনো এমটি ট্রানজিশন থাকবে না। সো আমাদের অ্যাকচুয়ালি ডিএফএ এনএফএ কেন দরকার, আমাদের যে রেগুলার এক্সপ্রেশন আছে, আরই মানে কি শর্ট ফরম্যাটে বলেছি আরই মিন্স রেগুলার এক্সপ্রেশন। ওকে, সো আরই এনএফএ ডিএফএ দুটারই কিন্তু ইকুইভ্যালেন্ট পাওয়ার, আর রেগুলার এক্সপ্রেশন দিয়েই কিন্তু আমরা এনএফএ ডিএফএ কে ড্র করছি। আর এনএফএ দিয়ে যে ল্যাঙ্গুয়েজকে রিকগনাইজ করতে পারবো, একই ল্যাঙ্গুয়েজকে ডিএফএ দিয়েও রিকগনাইজ করতে পারবো। ওকে, সো all three describe the class of regular languages। হ্যাঁ, দুজনেই কিন্তু একই ল্যাঙ্গুয়েজ দিয়ে, কেউ যদি রেগুলার এক্সপ্রেশন দিয়ে ভ্যালিড হয়, এটা এনএফএ দিয়ে ভ্যালিড হবে, এটা ডিএফএ দিয়েও ভ্যালিড হবে। ওকে, সো আমরা কি করব, অ্যাপ্লিকেশনটা অনুযায়ী আমরা কি করব, এনএফও ইউজ করতে পারি, ডিএফও ইউজ করতে পারি, আর রেগুলার এক্সপ্রেশনটা মাস্ট লাগবেই। রেগুলার এক্সপ্রেশন ছাড়া আমরা কোনো এফএ কে ড্রই করতে পারবো না। সো এফএ ড্র করার জন্য আরইটা অবশ্যই ম্যান্ডেটরি। সো এনএফএ ডিএফএ অনেক সময় ডিফারেন্স চলে আসে, যদি এটা তোমার আগেই পড়ে এসেছো, তাহলে দুটার মধ্যে কোনটা সুইটেবল হবে, দুটার আসলে স্পেস, আর আমরা জানি যে একটা তুমি একটা অ্যালগরিদম ডিজাইন করলা, সেটার পারফরম্যান্স মেজার করার জন্য আমাকে দুটো ব্যাপার একটু খেয়াল রাখতে হয়। একটা হচ্ছে স্পেস, হ্যাঁ, আমার অ্যালগরিদমটা এক্সিকিউট করার জন্য কি পরিমাণ স্পেস লাগছে, দ্যাট ইজ মেমোরি, এবং কি পরিমাণ টাইম লাগছে। সো স্পেস আর টাইম দুটাকে একসাথে অপটিমাইজ করা অনেক সময় সম্ভব হয় না, আমাদের উদ্দেশ্য থেকে দুটোকে অপটিমাইজ করা। সো এনএফএ ডিএফএ এর যে কম্পারিজন একটু খেয়াল করো। বিগো, তোমাকে অ্যালগরিদম পড়েছো, অ্যালগরিদম পড়ে এসেছো কি না পড়বে? জি ম্যাম, পড়ছি। ও ভেরি গুড, সো অ্যালগরিদম পড়ে এসেছো। সো বিগো নোটেশন মানে কি বলো তো, ওয়ার্স্ট কেস, তাই না? ওয়ার্স্ট কেস মানে সর্বোচ্চ। সো ওয়ার্স্ট কেসে এনএফ এর জন্য কি পরিমাণ টাইম লাগতে পারে, big of r, what is r? r হচ্ছে length of regular expression। সো এনএফ এর তে যে সাইজ লাগে, এনএফ এর অ্যালগরিদমে বা এনএফ এর অটোমেটাটা ড্র করতে বা অটোমেটা দিয়ে সিমুলেশন করতে যে স্পেসটা লাগে, সেক্ষেত্রে এনএফ এর অর্ডার অফ r, big of r, আর এটার ক্ষেত্রে big of 2 to the power r। তার মানে কি ডিএফএ তে স্পেস বেশি লাগছে, এনএফএ তে স্পেস কম লাগছে। আবার টাইমের দিকে যদি খেয়াল করো, ডিএফএ কে সিমুলেট করতে কিন্তু টাইম টু সিমুলেট ডিএফএ এর টাইমটা কম লাগে, এনএফ এর টাইমটা বেশি লাগে, কারণ এনএফএ তে অনেক ধরনের পাথ আছে, তো সবগুলা পাথে তোমাকে ট্রাই করতে হবে, সেজন্য এনএফএ তে সিমুলেশন টাইমটা বেশি লাগে। এক্সটা কি, এক্সটা হচ্ছে ইনপুট স্ট্রিং এর সাইজ, এখানে সবকিছু ডেসক্রিপশন দেয়াই আছে। সো ডিএফএ তে স্পেস বেশি লাগে, টাইম কম লাগে সিমুলেশনে, আবার এনএফএ তে স্পেস কম লাগবে, টাইম একটু বেশি লাগে। সো এটা ডিপেন্ড করছে তুমি যে অ্যাপ্লিকেশনটা রান করছো সেখানে স্পেস আর টাইমের উপর তুমি কোনটাকে প্রেফার দিতে চাও, ইটস আপ টু ইউ। সো আমরা দুটোই দেখব। সো এনএফএ ডিএফএ কেন দরকার, আমরা লেক্সিক্যাল অ্যানালাইসিস ফেজে আছে। আর লেক্সিক্যাল অ্যানালাইসিস কি করবে, টোকেনকে আইডেন্টিফাই করবে, আর টোকেনকে আইডেন্টিফাই করার জন্য টোকেনের রুলস বা প্যাটার্ন জানতে হবে। সেই প্যাটার্নটা আমরা কিভাবে ডিফাইন করব, রেগুলার এক্সপ্রেশন দিয়ে। রেগুলার এক্সপ্রেশনের পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন বা কম্পিউটার বা মেশিনকে সহজে বোঝানোর জন্য we need NFA or DFA। ঠিক আছে, সো এই NFA DFA আমরা ডিটেইলস আরেকটু পড়বো। এটা অবশ্য তোমরা অলরেডি পড়েছো, থমসন পড়েছিলে, থমসন কনস্ট্রাকশন করতে হয় পড়েছো কিনা অটোমেটাতে, আমার একটু জানা দরকার, পড়েছো? না ম্যাম, পড়োনি, আচ্ছা ঠিক আছে। সো নেক্সট ক্লাসে তাহলে আমরা ভিজিট করব যে কি করে আমরা যদি এনএফএ ড্র করি তাহলে এনএফএ থেকে ডিএফএ তে কিভাবে কনভার্ট করা যায়, বা ফার্স্টে আমরা দেখব কি করে রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ ড্র করা যায়, দেন এনএফএ থেকে আবার ডিএফএ ড্র করা যায়।
আবার সরাসরি রেগুলার এক্সপ্রেশন থেকেও ডিএফএ ড্র করা যায়। খুব সিম্পল, খুবই সিম্পল, বাট আমাদের একটু জানতে হবে, কারণ লেক্সিক্যাল অ্যানালাইজারে কিন্তু এই কাজগুলো লাগে। লেক্সিক্যাল অ্যানালাইজার কি তুমি রেগুলার এক্সপ্রেশনটা বলে দিবা, দেন লেক্সিক্যাল অ্যানালাইজার কি করবে অ্যাকচুয়ালি ফাইনাইট অটোমেটা ড্র করবে। হ্যাঁ, ড্র করে সেটাকে সিমুলেট করে বলবে যে এই লেক্সিংটা বা আমার যে টোকেনটা এটা ভ্যালিড অর ইনভ্যালিড। হ্যাঁ, যেটাকে পিকটোরিয়ালি একটা ফিগার তোমরা দেখতে পাচ্ছ, লেক্স কম্পাইলার। হ্যাঁ, লেক্স কম্পাইলার কি? লেক্স হচ্ছে মানে আমি কিন্তু একটা কম্পাইলার ডিজাইন করছি, সো কম্পাইলার ডিজাইনিং এর ফার্স্ট ফেজে আছি লেক্সিক্যাল অ্যানালাইসিস। হ্যাঁ, লেক্সিক্যাল অ্যানালাইসিস করার জন্য আবার এক ধরনের কম্পাইলার আছে, সেই কম্পাইলারটার নাম কি? লেক্স কম্পাইলার। হ্যাঁ, দুটো মিলিয়ে ফেলো না, আমি কম্পাইলার ডিজাইন করছি, কম্পাইলার ডিজাইনের ফার্স্ট ফেজে টোকেন আইডেন্টিফাই করছি। আর টোকেনকে আইডেন্টিফাই করার জন্য আমার কি করতে হয় অ্যাকচুয়ালি একটা কম্পাইলার লাগে যেটার নাম কি? লেক্স কম্পাইলার। সো লেক্স কম্পাইলারও কি? এটাও একটা সোর্স প্রোগ্রাম। কি সোর্স প্রোগ্রাম? লেক্স কম্পাইলারকে তুমি রেগুলার এক্সপ্রেশন বলে দিবা, লেক্স কম্পাইলার কি করবে? লেক্স স্পেসিফিকেশন মানে কি? রেগুলার এক্সপ্রেশন। সোজা কথা, আমি টোকেনের রেগুলার এক্সপ্রেশন গুলো লেক্স কম্পাইলারকে দিয়ে দিব। লেক্স কম্পাইলার কি করবে? একটা ট্রানজিশন টেবিল ড্র করবে। ট্রানজিশন টেবিলটা কোথা থেকে আসবে? ফাইনাইট অটোমেটা থেকে। ও রেগুলার এক্সপ্রেশন দিয়েও একটা অটোমেটা বিল্ড করে একটা টেবিল বানাবে। টেবিল মানে কি? তোমাকে একটু টেবিলের ভিউটা দেখাই। টেবিল মানে কি? টেবিল হচ্ছে, আমি যে পিকটোরিয়ালি দেখাচ্ছি এটাকে টেবিলে ভিউ করতে পারো। একটা টেবিল দেখে এরকম টেবিল, ফর এক্সাম্পল এখানে যে স্টেট গুলো আছে আর এখানে ইনপুট সিম্বল গুলো আছে, মানে আমি এই স্টেট থেকে আরেক এই স্টেট 1 এ থাকা অবস্থায় আমি একটা সিম্বল পেলে কোন স্টেটে যাব? মনে করো 1 এ থাকা অবস্থায় আমি যদি a কে পাই আমি 3 স্টেটে যাব, আমি যদি এমটি স্ট্রিং পাই আমি 2 তে যাব। সো এটা অ্যাকচুয়ালি ট্রানজিশন ফাংশনটা বলে দিচ্ছে। হ্যাঁ, যেটা আমরা ট্রানজিশন ডায়াগ্রাম এতক্ষণ দেখে আসছি। সো ট্রানজিশন ডায়াগ্রামটা আমরা ডিএফএ দেখেছি, অ্যাকচুয়ালি ট্রানজিশন ডায়াগ্রামটা এনএফএও হতে পারে, ডিএফএও হতে পারে। সো অ্যাকচুয়ালি লেক্স কম্পাইলার কিভাবে টোকেনকে আইডেন্টিফাই করে আমরা একটু ভেতরে যাচ্ছি। সো রেগুলার এক্সপ্রেশন দিলে লেক্স কম্পাইলার তোমাকে এফএটা বিল্ড করে দেয়। ওকে, আমরা যেটা করছিলাম একটু আগে শুরু করে দেখলাম না, আমরা সরাসরি নিজেরা কোডিং করেছি, নিজেরা টোকেনকে আইডেন্টিফাই করার জন্য নিজেরা যে কোডিংটা করেছি এটা কিন্তু আসলে লেক্স কম্পাইলারের কাজটা করেছি। সো আমাদেরকে এত কষ্ট করতে হয় না, লেক্স কম্পাইলারকে জাস্ট রেগুলার এক্সপ্রেশন বলে দিলে ও নিজেই ফাইনাইট অটোমেটা বিল্ড করে ফেলে। সেই ফাইনাইট অটোমেটা অনুযায়ী হতে পারে এটা এনএফএ অর ডিএফএ, ও একটা টেবিল বা ট্রানজিশন ফাংশনটা অনুযায়ী ট্রানজিশন টেবিল ড্র করে ও বলে যে আমার টোকেনটা কোন ক্যাটাগরির টোকেন বা এটা আদৌ ভ্যালিড কিনা অর ইনভ্যালিড কিনা। ঠিক আছে, মানে বুঝতে পারছি তো কনসেপ্টটা, মেইন কনসেপ্টটা কিন্তু বোঝা দরকার যে কেন আমাদের রেগুলার এক্সপ্রেশন দরকার, কেন আমার এনএফএ ডিএফএ দরকার। হ্যাঁ, বুঝতে পারছি বা কখন এনএফএ ইউজ করব, কখন ডিএফএ ইউজ করব। হ্যাঁ, এগুলো কিন্তু জিজ্ঞেস করবে ভাইবার সময়। ওকে ম্যাম, লেক্স কম্পাইলার কি আমাদের নিজেদের বানাতে হবে নাকি বিল্ট ইন থাকবে? হ্যাঁ, বিল্ট ইন আছে। হ্যাঁ, ফার্স্টে আমরা লেক্স কম্পাইলার কাজটা নিজেরা সিকিউর করে করব, তারপর আমরা লেক্স কম্পাইলারকে ইউজ করব। লেক্স কম্পাইলার অ্যাভেলেবল। হ্যাঁ, আমাদের কষ্ট করে আমাদের শুরু করতে দেখলাম না যে কষ্ট করে আমরা যে ফাইনাইট অটোমেটা ড্র করেছি তার জন্য কোড নিজেরা লিখেছি, এই কাজটা আমাদের কষ্ট করে করতে হয় না। লেক্স কম্পাইলার অ্যাভেলেবল। লেক্স কম্পাইলারকে তোমাকে জাস্ট রেগুলার এক্সপ্রেশনটা বলে দিতে হয় যে এই টোকেনের এই রেগুলার এক্সপ্রেশন বলে দিলেই লেক্স কম্পাইলার আরো এফিশিয়েন্ট ভাবে ফাইনাইট অটোমেটা তোমাকে তৈরি করে দিয়ে দিবে এবং সেই অনুযায়ী ও বলবে যে অ্যাকর্ডিং টু ইওর রেগুলার এক্সপ্রেশন এই টোকেনটা এই ক্যাটাগরিতে পড়ছে বা এই টোকেনটা ভ্যালিড টোকেন না, মানে তোমাকে লিখতেও হয় না। অ্যাকচুয়ালি এখন কেউ নিজেরা লেক্স কম্পাইলারের কাজ নিজেরা করে না, কারণ এটা অলরেডি এটা সফটওয়্যার অ্যাভেলেবল। হ্যাঁ, আমরা ফ্লেক্স ইউজ করব, নিজেরা আমরা ল্যাবে ইউজ করব ফ্লেক্স, আবার জাভার জন্য জে ফ্লেক্স, অনেক ধরনের সফটওয়্যার লেক্স কম্পাইলার অ্যাভেলেবল। সো লেক্স কম্পাইলারের কাজ কি? লেক্সিক্যাল অ্যানালাইসিস করা, টোকেন আইডেন্টিফাই করা। ঠিক আছে, বাট শুরুতে যেহেতু আমরা শিখছি, সো একদম ওর এফিশিয়েন্ট টেকনিক তো একবারে দেখতে পারবো না, আমরা আস্তে আস্তে যাব। শুরুতে আমরা নিজেরা লিখবো, তারপর ওকে ইউজ করি আমরা লেক্সিক্যাল অ্যানালাইসিসের কাজটা করব। ঠিক আছে, জাস্ট ওকে রেগুলার এক্সপ্রেশন বলে দিব, ওই আমাকে ফাইনাইট অটোমেটা বিল্ড করে দিবে, সেটা বিল্ড করে সে অনুযায়ী বলে দিবে যে আমার এই টোকেনটা ভ্যালিড অর ইনভ্যালিড। ঠিক আছে,
ওকে, সো অনেক কিছু বললাম, আমি রেকর্ডিংটা দিয়ে দিব, আরেকবার ডিসপ্লে করে সবাই শুনবে। প্লাস আমি যা বলেছি আরো ডিটেলসে তুমি কিন্তু তোমার টেক্সট বুকটাতে পাবে, সো অবশ্যই টেক্সট বুকটা থরলি রিভাইজ করবে। ঠিক আছে, সো নেক্সট দিন আমরা একটু এনএফএ ডিএফএ একটু ভিজিট করব, যে কিভাবে রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফএ ডিএফএ বিল্ড করা যায়। অ্যাকচুয়ালি এই কাজটা কে করে? লেক্স কম্পাইলার করে। লেক্স কম্পাইলার একদম আরো অপটিমাইজড ওয়েতে করে। সো অনেকগুলো ওয়ে আছে, সো আমরা কিছু ওয়ে জানার চেষ্টা করব। ঠিক আছে, সো এই স্লাইডটা দিয়ে দিব, একটু দেখে আসবা, সহজ, কোনো কঠিন কিছু না। যেটা তোমরা ফার্স্ট টাইম কম্পাইলিং ডিজাইন করছো, একেবারে